আচ্ছা, আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ইভলিউশন। ঠিক আছে? তো ইভলিউশনের মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অরিজিন অফ ইউনিভার্স, অরিজিন অফ আর্থ আর অরিজিন অফ লাইফ। এই তিনটে জিনিস আমরা প্রথমে দেখব। তাহলে দেখা যাক। প্রথমে আসছে যে অরিজিন অফ ইউনিভার্স, যে ইউনিভার্সের সৃষ্টি কিরকম ভাবে হয়েছে। ইউনিভার্সের সৃষ্টি নিয়ে বিভিন্ন রকমের থিওরি আছে। তার মধ্যে সবথেকে বেশি গ্রহণযোগ্য থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি। ঠিক আছে? এই বিগ ব্যাং থিওরিতে কি বলা আছে যে অ্যাপ্রক্সিমেটলি 20 বিলিয়ন ইয়ার এগো আমাদের একটা হিউজ আর বাবা দাঁড়াও হিউজ এক্সপ্লোশন হয়েছিল। অ্যাপ্রক্সিমেটলি 20 বিলিয়ন ইয়ার এগো একটা হিউজ এক্সপ্লোশন হয়েছিল বা অনেক বড় একটা বিস্ফোরণ হয়েছিল। এবং এই বিস্ফোরণের জন্য কি হয় যে এই ইউনিভার্স এক্সপ্যান্ড হয়ে যায়। ইউনিভার্স এক্সপ্যান্ড হয়ে যায় এবং এর ফলে কি হয় যে টেম্পারেচার অনেক বেশি কমে যায় এবং এর ফলেই আস্তে আস্তে বিভিন্ন গ্যাসের তৈরি হয়, যেমন কি হাইড্রোজেন, হিলিয়াম, এইসব গ্যাসগুলো তৈরি হয়েছে। এবং তারপর কি হয়, এই গ্যাসগুলো আস্তে আস্তে কনডেন্সড হয়ে যায় গ্র্যাভিটেশনের জন্য। কনডেন্সড হয় আন্ডার গ্র্যাভিটেশন। ঠিক আছে? এবং এর ফলে কি হয়, আস্তে আস্তে গ্যালাক্সি ফর্মেশন হয়। তাহলে এরকম ভাবে বিভিন্ন গ্যালাক্সি ফর্মেশন হয়েছে। এবার আমরা যে গ্যালাক্সির মধ্যে থাকি তার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যেই আমাদের আর্থের উদ্ভব হয়। তাহলে এটা মনে করা হয় যে অ্যাপ্রক্সিমেটলি 4.5 বিলিয়ন ইয়ার এগো আমাদের আর্থের মানে আমাদের এই পৃথিবী তৈরি হয়েছিল, পৃথিবীর উৎপত্তি হয়েছিল। তখন যে পৃথিবী ছিল সেটা কিন্তু এখনকার পৃথিবীর মতো নয়। সেই পৃথিবীকে বলা হয় হচ্ছে প্রিমিটিভ আর্থ বলা হয়। এবং সেই পৃথিবীর মধ্যে অ্যাটমসফিয়ার প্রেজেন্ট ছিল না। ঠিক আছে? প্রিমিটিভ আর্থের মধ্যে কোনো রকম কোনো অ্যাটমসফিয়ার প্রেজেন্ট ছিল না। আস্তে আস্তে কি হয়, সেখানে বিভিন্ন গ্যাস এবং বিভিন্ন জিনিস সেখানে তৈরি হয়, যেমন কি মিথেন, তারপর NH3, কার্বন ডাই অক্সাইড, এইসব জিনিসগুলো আস্তে আস্তে উৎপত্তি হয়। এবার এইসব জিনিসগুলো কোথা থেকে তৈরি হয়, তখনকার দিনে অগ্ন্যুৎপাত হতো বা ভলক্যানো ইরাপশন হতো। সেই ভলক্যানো ইরাপশন থেকে আস্তে আস্তে এই সব জিনিসগুলো উৎপত্তি হয়। ঠিক আছে? এবং এরপর কি হয়, এগুলোই নিজেদের মধ্যে বিক্রিয়া করতে থাকে। এই বিক্রিয়া করার ফলে ওয়াটার ফর্মেশন হয়। এবং এই যে ওয়াটার আমাদের মানে নর্মাল জলের মতো নয়, এটা ছিল হচ্ছে ভেপার ফর্মে ছিল। এবার সেই মানে হচ্ছে বাষ্পর আকারে ছিল। এবার সেই যে ওয়াটার সেটাকে নিচে নেমে আসতে হবে। তখন কি হয় যে অনেক বেশি পরিমাণে রেনফল হয়।
এই রেনফল হওয়ার জন্য কি হয়, তখন যে প্রিমিটিভ আর্থ ছিল সেই প্রিমিটিভ আর্থের মধ্যে অনেক গর্ত ছিল। এই গর্তগুলো আস্তে আস্তে এই বৃষ্টির জলে পূরণ হতে থাকে এবং এর ফলেই এখান থেকে উৎপত্তি হয় ওশেনের উৎপত্তি হয় বা সমুদ্র তৈরি হয়। এবার এই যে তখনকার দিনে প্রিমিটিভ আর্থের মধ্যে যে ওশেন ছিল, তার যে জল সেটা কিন্তু অন্যরকম ছিল। সেই জলে তখনকার দিনে এই আর্থের টেম্পারেচার তো অনেক বেশি ছিল। এবার তাই জন্য এখানে যে জলগুলো এসে জমা হচ্ছিল সেগুলোর টেম্পারেচারও অনেক বেশি ছিল। তারপর এর মধ্যে বিভিন্ন রকমের অর্গানিক মলিকুল প্রেজেন্ট ছিল। সেই অর্গানিক মলিকুল থেকে আস্তে আস্তে প্রথমে তো ইনঅর্গানিক মলিকুল প্রেজেন্ট ছিল। তারপর সেখান থেকে আস্তে আস্তে অর্গানিক মলিকুল তৈরি হয়ে থাকলো। তাহলে এই ওশানের মধ্যে অর্গানিক মলিকুল, ইনঅর্গানিক মলিকুল এইসব প্রেজেন্ট আছে এবং এর যে টেম্পারেচার সেটা অনেক বেশি ছিল, এমন কি ছিল যে সেটা ফুটন্ত অবস্থায় ছিল। তাই জন্য এই যে ওয়াটারটা, একে বলা হয় হচ্ছে হট ওয়াটার স্যুপ। হট ওয়াটার স্যুপ বা হট ডাইলিউট স্যুপও বলা হয়। ঠিক আছে একে। তাহলে এই যে হট ওয়াটার স্যুপ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন হচ্ছে বিজ্ঞানী হ্যালডেন। ঠিক আছে। তিনি প্রথম এই ওয়াটারটাকে হট ওয়াটার স্যুপ বলেছিলেন। তার মতে কি, যে এই হট ওয়াটার স্যুপের মধ্যেই প্রথম লাইফ তৈরি হয়েছে। মানে এখানেই হচ্ছে তোমার ফার্স্ট লাইফ ফর্মেশন হয়েছে। এবার ফার্স্ট লাইফ ফর্মেশন হয়েছে মোটামুটি 4 বিলিয়ন ইয়ার এগো। ঠিক আছে। মোটামুটি তোমার 4 বিলিয়ন ইয়ার এগো ফার্স্ট লাইফ ফর্মেশন হয়েছে। তাহলে এখানে আমরা কি কি জিনিস পেলাম, যে অ্যাপ্রক্সিমেটলি ধরো যে 20 বিলিয়ন ইয়ার এগো তোমার ইউনিভার্স তৈরি হয়েছে। তারপর 4.5 বিলিয়ন ইয়ার এগো তোমার আর্থের ফর্মেশন হয়েছে। আর তারপর মোটামুটি 4 বিলিয়ন ইয়ার এগো প্রথম লাইফ ফর্মেশন হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এগুলো কিছু জিনিস বুকের মধ্যে লেখা আছে, বিগ ব্যাং থিওরির কথা বলা আছে, এগুলো একটু দেখে নেবে। আচ্ছা, নেক্সট যে পার্টটা আসবো সেটা হচ্ছে যে অরিজিন অফ লাইফ। এবার লাইফের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন থিওরি আছে। এবার প্রথমের দিকে যে থিওরিগুলো ছিল সেগুলো স্পেশালি গডের উপর ডিপেন্ড করেছিল। সেসব থিওরিগুলো আস্তে আস্তে কি হয়, মানুষ সায়েন্টিফিক এভিডেন্সের উপর ডিপেন্ড করে থিওরি তৈরি করে। তাহলে আমরা এখানে কিছু কিছু থিওরি পড়বো। যেমন হচ্ছে প্রথম যে থিওরিটা আছে সেটা হচ্ছে থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। এই থিওরিটা দিয়েছিলেন হচ্ছে একজন ফাদার, মানে হচ্ছে ফাদার স্বরাজ। তিনি কি বলেছিলেন যে কোনো এক সুপার ন্যাচারাল পাওয়ার, মানে হচ্ছে গডের কথা বলা হয়েছে, সেই গড পৃথিবীকে তৈরি করেছেন। এবার পৃথিবী প্রথমে যেই অবস্থায় ছিল আজও সেই একই অবস্থাতেই আছে এবং ফিউচারে গিয়ে পরেও সেই সেম অবস্থাতেই থাকবে। এই জিনিসটা এখানে বলা আছে। তার মতে কি ছিল, যে মোটামুটি তোমার 6 দিনের মধ্যে গড এই পুরো পৃথিবীকে তৈরি করেছে এবং তার মধ্যে বিভিন্ন আহ অর্গানিজম তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার সুপার ন্যাচারাল পাওয়ারের উপর ডিপেন্ড করে এই থিওরিটা আছে। নেক্সট যে থিওরি আছে সেটা হচ্ছে প্যানস্পার্মিয়া থিওরি। প্যানস্পার্মিয়া মানে হচ্ছে যে সিডস এভরিওয়্যার। ঠিক আছে। এই থিওরি মতে কি ছিল, এই থিওরিটা দিয়েছিলেন হচ্ছে রিক্টার দিয়েছিলেন না 1865-এ। তার মতে কি ছিল, যে এই আর্থের মধ্যে বাইরে থেকে কেউ এসে
এর মধ্যে প্রাণের সঞ্চার করে। মানে বাইরে থেকে কেউ এসে আমাদের আর্থের মধ্যে প্রচুর পরিমাণে সিডস ছড়িয়ে দেয় বা স্পোর্স ছড়িয়ে দেয় বা কোনো জার্মস ছড়িয়ে দেয় বা কোনো কসমিক ডাস্ট বাইরে থেকে এসে পড়ে, মানে অন্য প্ল্যানেট থেকে এসে আমাদের পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল, এবং সেখান থেকেই আস্তে আস্তে লাইফের সৃষ্টি হয়। ঠিক আছে? তাহলে এখানেও সেই একটা, মানে অন্য গ্রহ থেকে এই পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছে এই বিষয়ের উপর জোর দেওয়া হয়। আচ্ছা, নেক্সট যে থিওরি আছে সেটা হচ্ছে থিওরি অফ অ্যাবায়োজেনোসিস। থিওরি অফ অ্যাবায়োজেনোসিসে কি বলা আছে যে কোনো নন লিভিং পার্টিকেল, যেমন কি এখানে ধরো ডাস্টবিনের মধ্যে বিভিন্ন নন লিভিং পার্টিকেল আছে। এই নন লিভিং পার্টিকেল থেকে লিভিং পার্টিকেল তৈরি হয়েছে। যেমন কি দেখা গেছে যে ধরো কোনো কোনো জায়গায় ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনের মধ্যে সবাই ময়লা ফেলে, কিছুদিন পর দেখা গেছে যে সেখান থেকে অনেক ইঁদুর বেরিয়ে আসছে। তার মানে কি এই নন লিভিং জায়গা থেকে এই লিভিং লিভিং অর্গানিজম বা লিভিং অ্যানিমেলের তৈরি হয়েছে। এই থিওরিটা এখানে এই জিনিসটা বলা আছে। বা ধরো কোনো ভেজা জামা আছে, তার মধ্যে যদি মানে ঘামে ভেজা জামার মধ্যে যদি কেউ গম রেখে দেয়, তাহলে 21 দিন পর কি দেখা যাবে সেখান থেকে ইঁদুর বেরিয়ে আসছে। ঠিক আছে? তো সেই জিনিসটা থেকেও সেই নন লিভিং থেকে লিভিং জিনিস তৈরি হওয়ার কথা এখানে বলা আছে। এই থিওরির কথা বলেছিলেন হচ্ছে অ্যারিস্টটল। ঠিক আছে? এর পরবর্তীকালে যে কথাগুলো বলা হয় সেগুলো মোটামুটি সায়েন্টিফিক এভিডেন্সের উপর ডিপেন্ড করে বলা হয়। যেমন কি প্রথম বলেছিলেন হচ্ছে লুই পাস্তুর। লুই পাস্তুর প্রথম এই থিওরি অফ বায়োজেনোসিসের কথা বলেছেন। তার মতে কি, তার মতে তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, মানে সোয়ারনেক এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটা বিভিন্ন রকম ভাবে করা যায়। এখানে একরকম ভাবে দেখানো আছে, দেখো, যে তিনি একটা ফ্ল্যাক্স নিয়েছিলেন এবং সেই ফ্ল্যাক্সের যে মুখটা সেটা অনেকটাই কার্ভ, সোয়ার নেকের মতো। তাই জন্য এই এক্সপেরিমেন্টকে সোয়ার নেক এক্সপেরিমেন্ট বলা হয়। এবার প্রথমে তিনি কি করেছিলেন, যে এইখানে ভেতরে কিছু ফুড মেটেরিয়ালস রেখেছিলেন, তারপর সেটাকে খুব ভালো করে বয়েল করা হয়েছিল। বয়েল করলে কি হবে, ভেতরের সব মাইক্রো অর্গানিজম বা ভেতরের যে এয়ার সব কিছু পুরোপুরিভাবে পিওর হয়ে যাবে, পুরো স্টেরাইল একটা এনভায়রনমেন্ট ফর্মেশন হবে। আর এই নেকটা এত কার্ভ হওয়ার জন্য বাইরে থেকে কিছু জিনিস, মানে কিছু সহজে ভেতরে প্রবেশ করতে পারে না। তাই জন্য কি হয় যে আমরা যদি এটাকে নিয়ে ওয়েট করি তাহলে দেখি যে এই যে ভেতরে জিনিসটা ছিল তার মধ্যে কোনো রকম কোনো গ্রোথ, মাইক্রো অর্গানিজমের গ্রোথ বা কোনো অর্গানিজম, অন্য কোনো কীটপতঙ্গ কোনো কিছু এখানে তৈরি হয়নি। এই সেম ফ্ল্যাক্সের মধ্যে যদি আবার বয়েল করা হয়, বয়েল করার পর এই নেকটাকে যদি ব্রেক করে দেওয়া হয়, তাহলে কি হবে, যে ডাইরেক্ট বাইরে থেকে এয়ার তো ভেতরে আসবেই, আবার কিছু অর্গানিজমসও এখানে ভেতরে প্রবেশ করতে পারে। তো সেক্ষেত্রে কি হয়, যে প্রথমে দেখা যায় যে মাইক্রোবিয়াল গ্রোথ এখানে হচ্ছে, পরবর্তীকালে দেখা যাবে যে কিছু পোকামাকড় এখান থেকে উড়ে বেরিয়ে আসছে। তাহলে এর থেকে প্রমাণ হয় যে এই যে নন লিভিং পার্ট ছিল, নন লিভিং পার্ট থেকে লিভিং পার্টের উৎপত্তি হয়নি। মানে লুই পাস্তুর এসে এই ওই থিওরি অফ অ্যাবায়োজেনোসিস, মানে এই থিওরিটা যে ভুল সেটা প্রমাণ করেছিলেন। ঠিক আছে? সেটা প্রমাণ করেছিলেন। তাহলে এটা হচ্ছে থিওরি অফ বায়োজেনোসিস। যে থিওরি অফ বায়োজেনোসিসে কি বলা হয়, যে কোনো লাইফ থেকেই পরবর্তী লাইফের উৎপত্তি হতে পারে। আচ্ছা, নেক্সট যে থিওরি আছে সেটা হচ্ছে যে ভাইরাস থিওরি। এই থিওরিতে কি বলা হয়, ভাইরাস থিওরিতে কি বলা হয়, যে ভাইরাস থেকে ভাইরাস থেকে লিভিং অর্গানিজমের ফর্মেশন হয়েছে। মানে ভাইরাস কি, ভাইরাস হচ্ছে যে লিভিং আর নন লিভিং এর মাঝের অবস্থা। মানে প্রথমে ছিল হচ্ছে নন লিভিং মেটেরিয়াল ছিল, তারপর সেখান থেকে ভাইরাস তৈরি হয়েছে, মানে লিভিং আর নন লিভিং এর মাঝের অবস্থা তৈরি হয়েছে।
তারপর সেখান থেকে অর্গানিজম ফর্মেশন হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে একটা মাঝখানে একটা মিসিং লিঙ্ক টাইপের বলা হচ্ছে যে ভাইরাস হচ্ছে মিসিং লিঙ্ক, এই থিওরিটা এখানে বলা আছে। ঠিক আছে, প্রথমে নন লিভিং, তারপর লিভিং আর নন লিভিং এর মাঝের অবস্থা, আর তারপর লিভিং অর্গানিজম ফর্মেশন হওয়া। আচ্ছা, নেক্সট যে থিওরি আছে সেটা হচ্ছে সায়ানোজেন থিওরি। এই থিওরিটা দিয়েছিলেন হচ্ছে ফ্লুজার, এডওয়ার্ড ফ্লুজার দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আর্থ যখন আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে তখন তার মধ্যে কার্বন এবং নাইট্রোজেন সংযুক্ত হয়ে সায়ানোজেন নামক একটা প্রোটিন তৈরি হয়। এগুলো মিলে সায়ানোজেন নামক এক রকমের প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিন থেকেই পরবর্তীকালে লাইফ তৈরি হয়। ঠিক আছে, তিনি এই জিনিসটা বলেছিলেন, কিন্তু তিনি এক্সপেরিমেন্টালি এই জিনিসটাকে প্রুফ করতে পারেননি। ঠিক আছে, তাহলে এই থিওরিগুলো হলো। এরপর আরেকটা থিওরি আছে যেটা কিনা সব থেকে বেশি গ্রহণযোগ্য থিওরি। সেখান থেকে আমরা অনুমান করতে পারি যে প্রথম লাইফ কোথা থেকে তৈরি হয়েছে। হুম, এটা হলো তো। হ্যাঁ, তাহলে লাইফের উৎপত্তি সম্পর্কে আমরা যে থিওরিটা সব থেকে বেশি মেনে নিই, মানে যেটা সব থেকে বেশি একসেপ্টেবল, সেই থিওরিটা হচ্ছে যে মডার্ন থিওরি। সেটাকে আমরা মডার্ন থিওরি বলি, বা এটাকে কেমিক্যাল ইভলিউশন থিওরিও বলা হয়। বা এটাকে তোমরা ন্যাচারালিস্টিক থিওরিও বলতে পারো। এটাকে তোমরা আরেকটা বলতে পারো, সেটা হচ্ছে কেমি সিনথেটিক থিওরি। ঠিক আছে, এই সবগুলো কিন্তু এই একটা থিওরির নাম। এই থিওরিটা দিয়েছিলেন হচ্ছে যে অপারিন আর হ্যাঁ হ্যালডেন। অপারিন দিয়েছিলেন হচ্ছে এই থিওরিটা 1920-তে, আর হ্যালডেন দিয়েছিলেন তোমার 1930-তে। অনেক বুকে এটা 1928ও বলা হয়। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল রাখবে, 1930 বা 1928ও লেখা থাকে অনেক জায়গাতে। তো এবার তারা কি বলেছিলেন, এই যে এর কথা তো আগেই জানলে যে ইনি বলেছিলেন তোমার হট ওয়াটার স্যুপের কথা বলেছিলেন। প্রিমিটিভ আর্থের মধ্যে হট ওয়াটার স্যুপ প্রেজেন্ট ছিল, বা একে হট ডাইলিউট স্যুপও বলা হয়। তো তাদের মতে কি ছিল যে এই হট ওয়াটার স্যুপের মধ্যে ইনঅর্গানিক মেটেরিয়াল থেকে অর্গানিক মেটেরিয়াল ফর্মেশন হয়, এবং অর্গানিক মেটেরিয়াল থেকে আস্তে আস্তে লাইফ ফর্মেশন হয়। তারা এই জিনিসটা বলেছিলেন, কিন্তু তারা এক্সপেরিমেন্টালি সেই জিনিসটাকে প্রুফ করে দেখাতে পারেননি। তো এই জিনিসটাকে প্রুফ করার জন্য এসেছিলেন হচ্ছে মিলার আর উরে। তারা এক্সপেরিমেন্ট করেছিলেন, এই পুরো এক্সপেরিমেন্টটা তারা করেছিলেন। এখানে কি দেখানো হচ্ছে, এখানে হচ্ছে যে ওয়াটার প্রেজেন্ট আছে। ঠিক আছে, ওয়াটারটাকে বয়েল করা হচ্ছে, তো আস্তে আস্তে সেখান থেকে ওয়াটার ভেপার হয়ে এই জায়গাটাই জমা হচ্ছে। এখানে বিভিন্ন রকমের গ্যাসেস প্রেজেন্ট আছে, অনেক কিছু গ্যাস এখানে দেখানো হয়েছে। এবার প্রিমিটিভ আর্থের মধ্যে এনভায়রনমেন্ট কিরকম ছিল, হাই টেম্পারেচার ছিল। প্রিমিটিভ আর্থের যে কন্ডিশনগুলো ছিল সেই কন্ডিশনগুলো এই এক্সপেরিমেন্টে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে। যেমন কি টেম্পারেচার হাই টেম্পারেচার ছিল, কোনো অক্সিজেন প্রেজেন্ট ছিল না। আর কি ছিল, সেখানে লাইটনিং হচ্ছিল।
লাইট প্রেজেন্ট ছিল, তারপর সেখানে লাইটনিং হচ্ছিল। তো এই সব জিনিসগুলো এখানে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছিল। যেমন কি এখানে খুবই হাই টেম্পারেচার, তোমার মোটামুটি 800 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এখানে ক্রিয়েট করা হয়েছে। তারপর এখানে তোমার দুটো ইলেকট্রোড দেখতে পাচ্ছ এখানে। তার ফলে কি হয় যে এখানে তোমরা এইখানেই দেখতে পাচ্ছ যে এখানে কই দেখালো না, বিদ্যুৎ, হ্যাঁ এই তো বিদ্যুৎ চমকানোর মতো এই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। যার ফলে কি হচ্ছে যে প্রিমিটিভ আর্থের মধ্যে যে কন্ডিশনটা ছিল সেটা এই জায়গাটাই তৈরি হয়ে যাচ্ছে। তাহলে চলো দেখো যে এখানে কি বলছে। এখানে কি করা হয়েছে যে একটা বড় জায়গায় জল নেওয়া হয়েছিল, ঠিক আছে, এখানে ওয়াটার প্রেজেন্ট আছে। তারপর সেটাকে কানেক্ট করা হয়েছে অন্য একটা চেম্বারের সাথে। তারপর সেই চেম্বারটাকে আবার এখানে কানেক্ট করা হয়েছে। এবার এখানে কি বললাম, বিভিন্ন রকমের গ্যাসেস প্রেজেন্ট আছে। যেমন কি এর মধ্যে তোমার CH4 আছে, তারপর NH3 আছে, হাইড্রোজেন আছে। আর এখানে তোমার হিট করার জন্য এই ওয়াটারটা কি হচ্ছে, ওয়াটার ভেপার হিসেবে বেরিয়ে গিয়ে পরে এখানে এসে পরে জমা হচ্ছে। ওয়াটার ভেপারও দেখছিলাম যে আর্থের মধ্যে, প্রিমিটিভ আর্থের মধ্যে ছিল, তাহলে এখানে ওয়াটারও প্রেজেন্ট আছে। এর সাথে আর কি কন্ডিশন ছিল, যে এখানে টেম্পারেচার 800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, আর লাইটনিংটা তো দিয়েছে, অক্সিজেন ছিল না। আর এখানে 1 উইক পরে গ্লাইসিন আছে, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড, অ্যালানিন, ওগুলো তৈরি হয়েছিল। হ্যাঁ ওগুলো তৈরি হয়েছিল। তো টেম্পারেচার অনেক বেশি রাখা হয়েছিল, তো এইট 800 হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ 800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখা হয়েছিল। ইউভি দেওয়া হয়েছিল। হ্যাঁ, আর একটা কথা, ইউভি দেওয়া হয়েছিল। হ্যাঁ, ইউভি দেওয়া হয়েছিল, ইউভি প্রেজেন্ট ছিল প্রিমিটিভ আর্থের মধ্যে। তারপর এখানে ইলেকট্রোড দেওয়া হয়েছিল, কারণ কি অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ চমকাতো তখন। তো সেখানে সেই লাইটনিং হওয়ার জন্য ইলেকট্রোড দেওয়া হয়েছিল। এবার কিছুক্ষণ পর কি দেখা যায় যে এখানে ইনঅর্গানিক মেটেরিয়াল থেকে আস্তে আস্তে অর্গানিক মেটেরিয়াল ফর্মেশন হয়েছে। তারা বিভিন্ন অ্যামিনো অ্যাসিড ফর্মেশন দেখেছিলেন, যেগুলো তুমি বললে। তারপর আস্তে আস্তে দেখা গেল যে সুগার তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের পিগমেন্ট তৈরি হচ্ছে। তারপর আস্তে আস্তে নাইট্রোজেন বেস ফর্মেশনও দেখা গিয়েছিল। আরো পরবর্তীকালে আরো বিভিন্ন জিনিস ফর্মেশন হওয়া দেখা গিয়েছিল। তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে প্রমাণ করা যায় যে এই যে প্রিমিটিভ আর্থ, সেই প্রিমিটিভ আর্থের মধ্যে ইনঅর্গানিক মেটেরিয়ালগুলো থেকে অর্গানিক মেটেরিয়াল তৈরি হচ্ছে, এবং এই অর্গানিক মেটেরিয়ালই পরবর্তীকালে লাইফ তৈরি করতে পারবে। এই জিনিসটা এক্সপেরিমেন্ট থেকে প্রুভ করা যায়। এবার এখানে একটা কনফিউশন আছে, যেটা হচ্ছে যে এদের রেশিওটা বিভিন্ন বুকের মধ্যে বিভিন্ন রকম দেওয়া আছে, ঠিক আছে। এবার আমার মতে যেটা ঠিক সেটা হচ্ছে এর রেশিও হচ্ছে 2:1:2। CH4 আছে 2, NH3 আছে 1, আর হাইড্রোজেন আছে 2। এটা তোমরা চেক করবে, তোমাদের যদি মনেও থাকে, তোমরাই হয়তো অন্য বইতে অন্যরকম পড়েছো। বিভিন্ন বইতে এই রেশিওটা বিভিন্ন রকম থাকে, বাংলা বইতে তো ডিফারেন্ট থাকে। ইন্টারনেটে চেক করেও আমি দেখেছি, সেখানেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া আছে। বাট আমার সব থেকে যেটা গ্রহণযোগ্য মনে হয়েছে সেটা হচ্ছে এটা। এটা মনে রাখার জন্য একটা ইজি ওয়ে আছে, যেটা হচ্ছে কি, যে এখানে যেটা জোড় সংখ্যা আছে সেটা এখানে 2 হবে। 2ও হচ্ছে জোড় সংখ্যা,
আর এখানে যেটা বিজোড় সংখ্যা আছে সেটা এখানে 1 হবে। ঠিক আছে? এখানে 4 আছে, 4 জোড় সংখ্যা তো এখানে জোড় হচ্ছে, 2 জোড় সংখ্যা তো এখানে জোড় সংখ্যা হচ্ছে। আর এখানে বিজোড় সংখ্যা বলে তাই জন্য এখানে 1 হচ্ছে। আমি এরকম ভাবেই মনে রেখেছিলাম। অন্য রেশিওটা তোমরা ডিফারেন্ট পাবে ডিফারেন্ট বুকে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। রেশিও ম্যাম তো আসবে না নাকি কোয়েশ্চেনে? তো নর্মালি আসে না তো। রেশিও কিন্তু আসার চান্স আছে, আমার মনে হয় আছে। এবার দেখো, এটা কিন্তু প্রচুর কনফিউশন আছে, তোমরা নিজেরাই চেক করবে, দেখবে অন্য বুকে অন্যরকম আছে। কনফিউজিং কোয়েশ্চেন আছে? আম, আমার টিচার বলেছিলেন যে আছে। ঠিক আছে, তাই জন্য আমি এটা এরকম ভাবে মনে রেখেছিলাম। আমি যতগুলো এক্সাম দিয়েছি ততগুলো তো আসেনি, এবার যাই না। যাই হোক, তোমরা একটু মনে রাখবে। আর এনসিইআরটি বুকের মধ্যে লেখা নেই এটা। আচ্ছা চলো তাহলে। আচ্ছা, এই এক্সপেরিমেন্টটা হলো মিলার আর উরের এক্সপেরিমেন্ট। খুব বেশি দেওয়া নেই, এই যে কেমিক্যাল ইভলিউশন থিওরির কথা এখানে লেখা আছে, আর এই এক্সপেরিমেন্টটাও লেখা আছে এখানে। আচ্ছা, নেক্সট পার্ট যেটা আছে সেটা হচ্ছে এভিডেন্সেস অফ ইভলিউশন। আমরা যে এত কিছু বলছি যে ইভলিউশন হয়েছে, তার পেছনে কোনো রিজন তো থাকবে, মানে কোনো প্রমাণ তো থাকবে, সেটা বোঝাবার জন্য যে হ্যাঁ ইভলিউশন হয়েছে। তো সেই এভিডেন্সেস গুলো আমরা এখন দেখব, যে কি কি প্রমাণ থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ সত্যিকারেই আমরা আস্তে আস্তে অন্য অর্গানিজম থেকে আস্তে আস্তে এই কন্ডিশনে ইভলিউশনের থ্রুতে এসেছি। যেমন কি প্রথম যেটা আছে সেটা হচ্ছে হোমোলোগাস অর্গান। হোমোলোগাস অর্গান তোমরা জানো যে কাকে বলে হোমোলোগাস অর্গান? যেসব অর্গানে, মানে যেসব অর্গান সিমিলার অরিজিন এবং তাদের স্ট্রাকচারের মধ্যেও সিমিলার দেখা যায়, বাট তাদের যে ফাংশন সেটা সেম হতেও পারে বা নাও হতে পারে, ডিফারেন্টও হতে পারে। ঠিক আছে, মানে এখানে দেখো যে একটা কমন অ্যানসেস্টর থাকে, ধরো একটা কমন অ্যানসেস্টর আছে এ, সেই কমন অ্যানসেস্টর থেকে ইভলিউশনের থ্রু ডিফারেন্ট অর্গানিজম তৈরি হয়েছে, ডিফারেন্ট স্পিসিস তৈরি হয়েছে। এখানে ছিল হচ্ছে স্পিসিস এ, ইভলিউশনের থ্রুতে সেটা এখানে স্পিসিস বি ফর্মেশন হয়েছে, সি হয়েছে, ডি হয়েছে, আর ই হয়েছে। ঠিক আছে, এবার যেহেতু সেম স্পিসিস থেকে উৎপত্তি হয়েছে, তাই এদের এদের যে অর্গান, সেই অর্গানগুলো কিছু সিমিলারিটি আছে। যেমন কি হিউম্যানের যে হাত, এখানে সব হাতের ইভলিউশনের কথা দেখিয়েছে। হিউম্যানের হাত ইভলভ হয়ে এরকম তৈরি হয়েছে। চিতার ক্ষেত্রে বেশি স্পিডে দৌড়াবার জন্য এরকম ধরনের ইভলিউশন হয়েছে। ডলফিন ডলফিনের ক্ষেত্রে এরকম ধরনের ইভলিউশন হয়েছে। আর ব্যাটের ক্ষেত্রে ওড়ার জন্য এই ধরনের ইভলিউশন হয়েছে। এরা সবগুলোই কিন্তু ম্যামেলের আন্ডারে পড়ছে। এদের যে অ্যানসেস্টর সেটা হচ্ছে ম্যামেল, ম্যামেল থেকে এদের সবাইকে উৎপত্তি হয়েছে। তাই তাদের মধ্যে এই সিমিলার সিমিলার অরিজিন যুক্ত অর্গান প্রেজেন্ট আছে, যাদেরকে হোমোলোগাস অর্গান বলা হয়, যাদের ফাংশন ডিফারেন্ট বাট তাদের স্ট্রাকচার কিন্তু সেম এবং তাদের অরিজিন সেম। তাহলে এর থেকে কি বোঝা যায় যে সেম অ্যানসেস্টর থেকে ডিফারেন্ট স্পিসিস এর উৎপত্তি হয়েছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যানালগাস অর্গান। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে এখানে যে ইভলিউশনটা হয়েছে সেটা হচ্ছে ডাইভার্জেন্ট ইভলিউশন। ডাইভার্জেন্ট ইভলিউশন হয়েছে এখানে। অ্যানালগাস স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয়, এখানে কনভার্জেন্ট ইভলিউশন হয়। মানে ডিফারেন্ট স্পিসিস আছে, ধরো এখানে হচ্ছে স্পিসিস এ, স্পিসিস বি, স্পিসিস সি,
এই স্পিসিসগুলো সেম ধরনের ইভলিউশন করার জন্য তাদের সেম ধরনের অর্গান তৈরি হয়েছে বা সেম ধরনের স্ট্রাকচার বিশিষ্ট কিছু অর্গান তৈরি হয়েছে। যেমন কি বাদুড়ের ক্ষেত্রে এটা কি হয়, এটা হচ্ছে একটা ম্যামেলের আন্ডারে পড়ছে, তার ক্ষেত্রেও এই ওড়ার জন্য উইংস ফর্মেশন হয়েছে। বার্ডের ক্ষেত্রে বার্ড তো ম্যামেলের আন্ডারে পড়ছে না, এরা তো এভিসের আন্ডারে পড়ছে, এরাও কিন্তু এই সেম দেখতে উইং ফর্মেশন করেছে। ইনসেক্টের ক্ষেত্রে এরাও তোমার সেম ওড়ার কাজে লাগে এরকম ধরনের স্ট্রাকচার ফর্মেশন করেছে। এদের ইন্টারনাল স্ট্রাকচার কিন্তু আলাদা, বাট এদেরকে বাইরে থেকে দেখতে কিছুটা একরকম লাগে, আর এদের ফাংশনটা একই। মানে কি, এখানে সেসব অর্গানিজমগুলো পড়ে যাদের হচ্ছে মানে অর্গানগুলো পড়ে যাদের হচ্ছে অরিজিন ডিফারেন্ট বাট ফাংশন সেম। ঠিক আছে, এখানে যে ইভলিউশনটা হয় সেটা হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশন। এই কনভার্জেন্ট ইভলিউশন, ডাইভার্জেন্ট ইভলিউশন এদের ব্যাপারে আস্তে আস্তে আমরা দেখব। তাহলে অ্যানালগাস স্ট্রাকচারের এক্সাম্পল কি হবে? ব্যাটের উইংস, বার্ডের উইংস, তারপর ইনসেক্টের উইংস, এই সবগুলো অ্যানালগাস অর্গানের এক্সাম্পল, অ্যানালগাস স্ট্রাকচারের এক্সাম্পল। আচ্ছা, এখানে আরেকটা ছিল, সেটা কোথায় গেল? আচ্ছা, আরেকটা বাদ চলে গেছে। আরেকটা হচ্ছে যেমন তোমার আরেকটা এক্সাম্পল, বোগেনভিলিয়া ওইটা? না ওটা না, এটা ওই প্ল্যান্টের ক্ষেত্রে বলছি। যেমন হচ্ছে সুইট পটাটো, আর ওটা হচ্ছে তো হোমোলগাস করছে না, টেন্ডেন্স অফ বোগেনভিলিয়া যেটা আর ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওটা হোমোলোগাসের মধ্যে পড়ছে। সুইট পটাটো আর নর্মাল পটাটো, এরা কি, এরা দেখতে তো একই রকম, বাট এদের উৎপত্তি একই জিনিস থেকে নয়। এটা কি, এটা হচ্ছে যে রুট মডিফিকেশনের ফলে এই সুইট পটাটো তৈরি হয়েছে, আর পটাটো হচ্ছে স্টেম মডিফিকেশন হয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, তো এদের কাজ কি, এদের দুটোরই কাজ হচ্ছে স্টোরেজ, মানে এদের ফাংশন সেম, বাট এদের উৎপত্তি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে হয়েছে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একবার কিন্তু পরীক্ষায় এসেছিল যে সুইট পটাটো রুট মডিফিকেশনের ফলে তৈরি হয়েছে না স্টেম মডিফিকেশনের ফলে তৈরি হয়েছে। ঠিক আছে, এটা মনে রাখবে যে সুইট পটাটো স্টেম মডিফিকেশনের ফলে তৈরি হয়েছে, আর সরি, সুইট পটাটো হচ্ছে রুট মডিফিকেশনের ফলে তৈরি হয়েছে, আর নর্মাল পটাটো স্টেম মডিফিকেশনের ফলে তৈরি হয়েছে। আর এটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে অ্যানালগাস স্ট্রাকচারের এক্সাম্পল। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এমব্রায়োলজিক্যাল এভিডেন্স। তো এখানে আমরা অনেক কটা জিনিস পাবো, যেমন কি এখানে আমরা তিনটে জিনিস পড়বো। একটা হচ্ছে তোমার রিক্যাপিচুলেশন থিওরি। আচ্ছা, রিক্যাপিচুলেশন থিওরিতে কি বলা হয় যে, আচ্ছা এটা কে বলেছিল, এটা বলেছিল, আচ্ছা এটা প্রপোজ করেছিল একজন, হ্যাঁ, এটা দুজন সায়েন্টিস্টের নাম মনে রাখতে হবে। একজন হচ্ছে প্রপোজ করেছিল, সে হচ্ছে মুলার। আরেকজন এটাকে এক্সপ্লেন করেছিল, এক্সপ্লেন বাই হচ্ছে হেকেল। হেকেলের নামটাই তোমরা ম্যাক্সিমাম জায়গায় পাবে। তিনি হচ্ছে এই থিওরিটাকে ভালোভাবে এক্সপ্লেন করেছিলেন। তো এই থিওরিতে কি বলা হয় যে যখন এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হয় তখন কি হয় যে কোনো অর্গানিজম তার হিস্ট্রিতে, তার অ্যানসিস্টার হিস্ট্রিতে যেসব জিনিসগুলো হয়েছিল সেগুলোকে রিপিট করে। ঠিক আছে, যেমন কি হার্ট ডেভেলপমেন্ট,
হার্টের ডেভেলপমেন্ট যদি আমরা দেখি, যে হার্ট প্রথমে 2 চেম্বার হার্ট ছিল, তারপর আস্তে আস্তে সেটা 3 চেম্বার হার্ট হয়েছে, তারপর আস্তে আস্তে 4 চেম্বার হার্ট হয়েছে। তো আমাদের এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময়ও আমাদের হার্ট একেবারে 4 চেম্বার হয় না, প্রথমে সেটা 2 চেম্বার থাকে, তারপর সেটা আস্তে আস্তে 3 চেম্বার হয়, তারপর সেটা আস্তে আস্তে পুরোপুরিভাবে 4 চেম্বার হার্ট ফর্মেশন করে। ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে এই হেকেল বলেছিলেন, যে আমাদের এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় মানে প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে একটা সেল থাকে, একটা সেল থেকে আস্তে আস্তে সেটা মাল্টিপল সেল ফর্মেশন করে। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে, যে প্রথমে আমরা ইউনিসেলুলার ছিলাম, তারপর আস্তে আস্তে সেখান থেকে মাল্টিসেলুলার হলাম, তারপর আস্তে আস্তে এটাই বিভিন্নভাবে ডেভেলপ করতে করতে যাচ্ছে। তো সেখান থেকে এই যে মানে একটার পর একটা ইভলিউশন করে 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 আমরা এখনকার দিনের এখনকার যেরকম দেখতে সেরকম মানুষ তৈরি হচ্ছে। তো এই থিওরিটা বলেছিলেন হচ্ছে হেকেল বলেছিলেন। বাট এর মধ্যে আরেকটা থিওরি আছে, মাঝে কিছু স্লাইড মনে হচ্ছে গায়েব হয়ে গেছে, দাঁড়াও কিছু পেজ লাগবে। হ্যাঁ, তো সেকেন্ড থিওরি কি আছে, যে ল অফ এমব্রায়োলজি। এই থিওরিটা দিয়েছিলেন ভন বেয়ার। তিনি কি করেছিলেন, তিনি এই যে আগের থিওরি, এই থিওরিকে বলেছিলেন যে না, এটা ভুল থিওরি, এরকম কোনো থিওরি হয় না। তিনি বলেছিলেন যে এমব্রায়োলজির ল এর মধ্যেই এটা পড়ে, যে প্রথমে আমাদের যে কমন যে পার্টগুলো, যেমন কি আগে আমাদের চোখ, নাক, মুখ, মাথা, এইসব জিনিসগুলো তৈরি হবে, তারপর আস্তে আস্তে আমাদের মধ্যে যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক গুলো হয়, যেমন কি ম্যামেলসের ক্ষেত্রে লোম হয়, মাছদের ক্ষেত্রে আঁশ তৈরি হবে। তো এইসব জিনিসগুলো পরবর্তীকালে মানে পরের স্টেজে এইসব মানে স্পেশাল ক্যারেক্টারিস্টিক গুলো ফর্মেশন হবে। তো এইগুলো কোনো ইভলিউশনকে দেখায় না, এটা হচ্ছে প্রথমে জেনারেল ক্যারেক্টারিস্টিক থেকে তারপর স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফর্মেশন হওয়ার একটা ল, যেটা হচ্ছে এমব্রায়োলজির একটা সাধারণ রুল। তিনি এটা বলেছিলেন। মানে তিনি কি করেছিলেন, এই আগের থিওরিটাকে পুরোপুরিভাবে যে ভুল এটা বলেছিলেন। ঠিক আছে? তো এই দুটো থিওরি আছে। আরেকটা জিনিস আছে, আরেকটা থিওরি হচ্ছে তোমার অটারিজম। অটারিজম বা একে তোমার রিভার্সন বলা হয়। এখানে কি হয়, যে এখানে বলা হয় যে ক্যারেক্টার গুলো দেখতে পাই। হ্যাঁ, ঠিক বলেছো। এখানে কি হয়, যে কখনো কখনো আমাদের মধ্যে হঠাৎ আমাদের অ্যানসিস্টারের কোনো ক্যারেক্টারিস্টিকের উদ্ভব হয়ে যেমন যায়। আমার হতে পারে, মানে ইয়েটা মানে আচ্ছা, হ্যাঁ, এরকম ধরনের অনেক কিছু ক্যারেক্টারিস্টিক এই আমাদের অ্যানসিস্টার থেকে আমরা পেতে পারি। কিছু বাচ্চার মধ্যে এই জিনিসটা অনেক মানে প্রথম দিকে এই জিনিসটা খেয়াল করা হয়। যেমন কি টেল দেখা যায়, টেল ইন নিউবর্ন। কিছু নিউবর্নের মধ্যে টেল দেখা যায়। তো টেল হওয়া তো হিউম্যানের ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ে না, বাট আমাদের অ্যানসিস্টারের মধ্যে টেল প্রেজেন্ট ছিল। তো সেই জিনটা আমাদের মধ্যে প্রেজেন্ট আছে। তো সেই জিনটা কখনো কখনো বহিঃপ্রকাশ হয়ে যায়। নিউবর্নের মধ্যে কেন বলেছি, কারণ কি পরবর্তীকালে এটা অপারেশন করে বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার কখনো কখনো এক্সট্রা ক্যানাইন দেখা যায়, এক্সট্রা লার্জ ক্যানাইন।
মানে কি হয় যে অনেক বাচ্চা জন্মাবার সময় দেখা যায় যে তার অনেক বড় বড় দাঁত আছে, ঠিক আছে? তো তাদেরকে তখন দেখে অনেকটা রাক্ষসের মতো দেখতে মনে হয়। তো আগেকার দিনে কি করা হতো, এরকম বাচ্চা যখন জন্মাতো তখন তাকে মনে করা হতো হয়তো সে কোনো রাক্ষসের জায়গা থেকে এসছে, তাই জন্য তখন তাকে ওই বাচ্চাটাকে মেরে ফেলা হতো, ঠিক আছে? কারণ কি তখন এইসব কনসেপ্ট গুলো ডেভেলপ হয়নি। তো সেক্ষেত্রে একটা ভুল ধারণা আমাদের মধ্যে ছিল যে কখনো কখনো যদি বাচ্চার মধ্যে অনেক বড় বড় দাঁত দেখা যায় তখন সেটা ভুলভাবে মনে করা হয় যে হয়তো কোনো দানবের জায়গা থেকে এসছে। তো সেটা সেরকম কিছু নয়। ফিঙ্গার লাগানো সেটাও একটা আছে। হ্যাঁ, ওটাও একটা হচ্ছে। তারপর নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার ধরো এক্সট্রা নিপলস। এক্সট্রা নিপলস বলতে আমাদের মধ্যে তো এক্সট্রা দুটো নিপলসই প্রেজেন্ট থাকে, বাট আমাদের অ্যানসিস্টারের মধ্যে দুটোর বেশি নিপলস প্রেজেন্ট ছিল। তো সেটাও কখনো কখনো অনেকের মধ্যে দেখা যায়, এক্সট্রা নিপলস চলে আসে আমাদের বডির মধ্যে। নেক্সট যেটা আছে ধরো তোমার লং থিক হেয়ার। মানে যেটা হচ্ছে আমাদের বডি হেয়ার। একটা বেবি ছিল যাকে নাম দেওয়া হয় হচ্ছে লায়ন বেবি অফ রাশিয়া। লায়ন বেবি অফ রাশিয়ার মধ্যে মানে একটা বেবি ছিল যার মধ্যে কি হয় যে অনেক মানে পুরো অ্যানিমেলের মতো খুব লম্বা, মোটা, ঘন লোম থাকে তার পুরো বডির মধ্যে। জন্মাবার সাথে সাথেই তার মধ্যে এই জিনিসটা দেখা যায়, তাই জন্য তাকে এই লায়ন বেবি অফ রাশিয়া বলা হয়, নাম দেওয়া হয়। তো এটাও হচ্ছে আমাদের অ্যানসিস্টার ক্যারেক্টারিস্টিকের মধ্যেই পড়ছে, ঠিক আছে? তো এটাও হচ্ছে একটা এভিডেন্সের মধ্যে পড়ছে যে আমাদের মধ্যে, আমাদের পূর্বপুরুষের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক গুলো প্রেজেন্ট ছিল, তবেই আমাদের মধ্যে সেই ক্যারেক্টারিস্টিক গুলো আমরা দেখতে পাচ্ছি। মানে দেখতে পাচ্ছি বলতে হঠাৎ করে সেই ক্যারেক্টারিস্টিক গুলো চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমরা যেটা জানোই যে ভেস্টিজিয়াল অর্গান, মানে হচ্ছে তোমার নিষ্ক্রিয় অঙ্গ। বিভিন্ন অর্গানস আমাদের মধ্যে এখনো প্রেজেন্ট আছে যেগুলো আমাদের মধ্যে কোনো কাজে লাগে না। তো সেগুলো কি হয় যে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায়। যেমন কি আমাদের অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স আমাদের অ্যানসিস্টরের মধ্যে কাজে লাগতো, এখন তো কোনো কাজে লাগে না, তাই জন্য এটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। তারপর আমাদের বডি হেয়ার। তারপর থার্ড মোলার। থার্ড মোলার দাঁত, মানে অনেকের ক্ষেত্রে দেখবে যে আক্কেল দাঁত ওঠে। তো আক্কেল দাঁত ওঠার কারণ হচ্ছে আগেকার দিনে আমাদের যে চোয়ালটা ছিল সেটা অনেকটা, হ্যাঁ, সেটা অনেকটা বড় ছিল। এখন তো অতটা স্পেস নেই আমাদের মাঝে অত বেশি দাঁত রাখার জন্য। কিন্তু কখনো কখনো সেই আক্কেল দাঁত বেরিয়ে যায় অনেকের ক্ষেত্রে। এবার সেই দাঁতগুলো কি করে যে অন্য যে দাঁতগুলো আছে সেগুলোকে ফেলতে শুরু করে, এবং তার ফলে কি হয়, ব্যথা শুরু হয়। তারপর হচ্ছিল আমারও। হ্যাঁ, যাদের মধ্যে এই জিনিসটা থাকে তাদের কিন্তু বারবার বেড়াতেই থাকে, আমার মায়ের মধ্যে যেমন আছে। আমারও ব্যথা হচ্ছিল, আমারও ব্যথা হচ্ছিল 2 দিন ধরে কিচ্ছু করতে পারিনি। দিয়ে তুলেছো না কি করেছো? না না, তোলা তুলি না, মানে অ্যাপেন্ডিক্স ছিল, এবার অনেক কীর্তি হয়েছে ওই রাস্তায়। আমার মা তো অনেক ওই আক্কেল দাঁত তুলেছে। একে তো দাঁতগুলো কাঁচা থাকে, নতুন ওঠে, তারপর ওই কাঁচা দাঁতকে তোলা মানে প্রচুর কষ্টকর ব্যাপার। ওই জন্যই আমি যাইনি। হ্যাঁ, যদি সহ্য করতে পারো তাহলে ঠিক আছে। এবার আমার মায়ের কি হচ্ছিল যে একটার পর একটা উঠছিল, এবার তখন তো তুলতেই হবে, না হলে তো একদম পুরো গাল ফাল ফুলে লাল হয়ে যাচ্ছিল, তাই জন্য তোলা হয়েছিল। আচ্ছা, তো এটা হলো। তারপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের চোখের তৃতীয় পর্দা, নিকিয়েটিং মেমব্রেন। সেইটা কি হয় যে আমাদের অ্যানসিস্টার যখন জলে থাকতো তখন সেই জলের মধ্যে দেখতে সাহায্য করতো। এখন তো আমরা জলে থাকি না, তো সেটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে আমাদের বডি থেকে। তারপর ম্যানসদের ক্ষেত্রে ম্যানদের ক্ষেত্রে নিপলস, সেটাও আস্তে আস্তে লুপ্ত হওয়ার পথে আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার আহ ভেস্টিজিয়াল অর্গানের মধ্যে পড়ছে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এভিডেন্সেস অফ প্যালিওন্টোলজি।
মানে হচ্ছে ফসল। ফসিলস কি? ফসিলস হচ্ছে কোনো প্রিজার্ভ পার্ট, সেটা হচ্ছে তোমার অ্যানিমেলস এর হতে পারে বা তোমার প্লান্টস এর হতে পারে। ঠিক আছে? তো যদি এই ফসলটা যদি আচ্ছা, তো পুরোটাই বলে দিই। এই যে স্টাডি, এই যে ফসলের যে স্টাডি তাকে বলা হয় হচ্ছে প্যালিওন্টোলজি বলা হয়। স্টাডি অফ ফসল, স্টাডি অফ ফসল তাকে বলা হয় হচ্ছে প্যালিওন্টোলজি। যদি এটা তোমার কোনো প্লান্টের ফসলের স্টাডি হয় তাহলে তাকে বলা হয় হচ্ছে পলিওবোটানি, প্যালিওবোটানি। আর যদি সেটা অ্যানিমেলের ক্ষেত্রে স্টাডি হয় তখন তাকে বলা হয় প্যালিওজুলজি। ঠিক আছে? তো এই যে ফসিলগুলো হবে সেগুলো হচ্ছে রকের মধ্যে হবে। তো তোমাদের এটা মনে রাখতে হবে যে কোন রকের মধ্যে এই ফসল সব থেকে বেশি ফর্মেশন হয়। সেটা হচ্ছে তোমার সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রকের মধ্যে ফসল বেশি ফর্মেশন হয়, কারণ কি সেখানে একটার পর একটা লেয়ার থাকে। তো তো একটার পর একটা লেয়ার খুললে ভেতর থেকে ফসলটা বাইরে বেরিয়ে আসে। তো এই ধরনের রকের মধ্যে বেশি পরিমাণে ফসল পাওয়া যায়। তো এর মধ্যে আমরা কি কি দেখব? যেমন হচ্ছে পেট্রিফাইড ফসল, কোপ্রোলাইট, তারপর হচ্ছে মোলস অ্যান্ড কাস্ট ফসল, ইমপ্রেশন, আর হচ্ছে আনঅল্টার্ড ফসল। তো এইসব জিনিসগুলো দেখবো। আচ্ছা, প্রথম যেটা আছে সেটা হচ্ছে পেট্রিফাইড ফসল। এই ফসলের মধ্যে কি হয়, যেটা হচ্ছে সব থেকে বেশি মোস্ট কমন ফসল। এটাকে তোমরা স্টোন ফসলও বলতে পারো। ঠিক আছে? এবার এখানে কি হয় যে যেগুলো আমাদের হার্ড বডি পার্ট, যেমন কি ধরো আমাদের স্কেইটন, বা হাতির ক্ষেত্রে হাতির দাঁত। এখানে কি হয়, ধরো এটা হচ্ছে একটা হাতির দাঁত। এবার এই হাতির দাঁত, এর মধ্যে তো অর্গানিক মেটেরিয়াল প্রেজেন্ট আছে। যখন এটার ফসল হবে, মানে যখন এটা চাপা পড়ে যাবে, তখন কি হয়, এই অর্গানিক মেটেরিয়াল গুলো বাইরে বেরিয়ে আসতে থাকে। অর্গানিক মলিকুল গুলো বাইরে বেরিয়ে আসতে থাকে, এবং এখানে যে হলো স্পেসটা ফর্মেশন হয়, তার মধ্যে ইনঅর্গানিক মলিকুল জমা হতে থাকে। তো আস্তে আস্তে কি হয়, অর্গানিক মলিকুল গুলো বাইরে বেরিয়ে আসে আর ইনঅর্গানিক মলিকুল জমা হয়। তো আস্তে আস্তে এটা পুরো স্টোন ফর্মেশন হয়ে যায়, যেহেতু ইনঅর্গানিক মলিকুল প্রেজেন্ট আছে। এটাই পরবর্তীকালে আমরা ফসল হিসেবে দেখি। তাহলে এখানে যদি এক্সাম্পল বলা হয় তাহলে হাতির দাঁতের এক্সাম্পল বলা হবে, বা মোলাস্কাদের যে সেলটা থাকে সেটারও এই ধরনের ফসল দেখা যায়। আমাদের হিউম্যানের ক্ষেত্রে বা অন্য অ্যানিমেলস এর ক্ষেত্রে ধরো স্কেলিটন, আমাদের হাড়গুলোরও এই ধরনের ফসল দেখা যায়। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কোপ্রোলাইটস। কোপ্রোলাইটসে কি হয় যে এখানে যে কোনো এক্সক্রিটা এক্সক্রিটা বা যেগুলো হচ্ছে কোনো অর্গানিজমের কোনো ধরো মল, ঠিক আছে, কোনো অ্যানিমেলের মল, সেই মলেরও কিন্তু ফসল হয়। এই ফসলকে স্টাডি করে আমরা সেই অর্গানিজমের ডায়েটের হিসেবে জানতে পারি। যেমন কি বিভিন্ন ফিশ হয়, সেই ফিশেসের মলকেও স্টাডি করা, মানে ফসল ফর্মেশন হয়ে যায়। বিভিন্ন পাখি, বিভিন্ন সি বার্ডস, স্পেশালি সি বার্ডসেরও এই ধরনের ফসল দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মোলস অ্যান্ড কাস্ট ফসল। এখানে যে ফসলটা হয়, যে ধরো এটা হচ্ছে একটা অর্গানিজম, এটা ধরো হচ্ছে একটা অর্গানিজম, কি অর্গানিজম আমি জানি না, এটা হচ্ছে একটা অর্গানিজম। ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যানিমেল। ঠিক আছে? তো আগেকার দিনে কি হতো যে অনেক
এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতো। তো ধরো এইখানে এই অগ্নুৎপাতের জন্য এই যে অ্যানিমেলটা ছিল সে লাভা দিয়ে পুরো ঢাকা পড়ে গেছে। ঠিক আছে? তো লাভা দিয়ে ঢাকা পড়ে যাওয়ার জন্য ভেতরে যে অ্যানিমেলটা ছিল সে তো মারা গেছে। এবার সে মারা গেলে কি হবে, যে তার মধ্যে তার বডি পার্ট গুলো তো অর্গানিক মেটেরিয়াল ছিল। তো সেই অর্গানিক মেটেরিয়াল গুলো আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে থাকে। ডিকম্পোজ হয়ে থাকার জন্য ভেতরে একটা হোলো স্পেস ক্রিয়েট হয়। ঠিক আছে? হোলো স্পেস ক্রিয়েট হওয়ার জন্য এই যে লাভাটা, এই লাভাটা ঠান্ডা হয়ে গেলে মোল্ড ফর্মেশন হয়ে যায়। ভেতরটা তো খালি হয়ে গেছে, তাহলে এখানে এই ধরনের মোল্ডের মতো ফর্মেশন হয়ে যায়, মানে একটা ছাঁচ তৈরি হয়। আমরা মূর্তি তৈরি হওয়ার সময় ছাঁচ দেখেছি, সেই এই অর্গানিজমের প্রপার ছাঁচটা এই লাভার মধ্যে তৈরি হয়ে যায়। যেহেতু মাঝে যে অর্গানিক মলিকুল গুলো ছিল সেগুলো সব আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যাচ্ছে। এবার অর্গানিক মলিকুল গুলো তো চলে গেল, তারপর কি হয় যে বাইরে থেকে ইনঅর্গানিক মলিকুল এখানে গিয়ে পড়ে জমা হতে থাকে। ইনঅর্গানিক মলিকুল গুলো জমা হয়, তো আস্তে আস্তে ভেতরে যে হলো স্পেসটা ছিল সেটা আস্তে আস্তে পুরোপুরি কভার হতে থাকে। এবং এই কভার হওয়ার ফলে ভেতরের যে ইনঅর্গানিক মলিকুল গুলো এই জিনিসটা ভেতরের যে স্পেসটা কভার করছে সেটা পুরোপুরি ওই অর্গানিজমের মতোই দেখতে হয়ে যায়, বা ওই অ্যানিমেলের মতোই দেখতে হয়ে যায়। যেমন কি এখানে দেখো, এইগুলো হচ্ছে ইনঅর্গানিক মলিকুল। ঠিক আছে? মানে পুরো স্টোন ফর্মেশন হয়ে গেছে। এই অর্গানিজমটা যেরকম দেখতে ছিল সেই রকম স্ট্রাকচারের সেরকম পুরো ক্যারেক্টারিস্টিক গুলো এর মধ্যে কিন্তু প্রেজেন্ট আছে। সেই শেপটা পুরোটাই প্রেজেন্ট আছে। তো সেটাকে বলা হয় হচ্ছে কাস্ট বলা হয়। প্রথমে যে ছাঁচটা তৈরি হলো সেটাকে বলা হয় হচ্ছে মোল্ড বলা হয়। সেই মোল্ডটাই যখন ইনঅর্গানিক মলিকুল দিয়ে পূরণ হয়ে গেল তখন তাকে কাস্ট বলা হচ্ছে। তাই জন্য এই ধরনের ফসলকে মোল্ড অ্যান্ড কাস্ট ফসল বলা হয়। এটা হচ্ছে এর একটা এক্সাম্পল। এটা এখন কিন্তু পুরোপুরি ইনঅর্গানিক মলিকুল দিয়েই প্রেজেন্ট, ইনঅর্গানিক মলিকুলই প্রেজেন্ট আছে, যেটা পুরোপুরি স্টোন ফর্মেশন করেছে। আগে কি ছিল, অর্গানিক মলিকুল গুলো ছিল, সেটা হয়ে যাওয়ার পর এখানে ইনঅর্গানিক মলিকুল ঢুকে গেছে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন কিন্তু ফলস ফসল। মানে আমাদের যেমন থাম ইমপ্রেশন হয় সেরকম এখানেও সেই ইমপ্রেশন হয়। ধরো কোনো এটাই ধরে নাও, ধরো কোনো সফট ক্লে ছিল। ঠিক আছে? সফট ক্লে ছিল এবং তার উপর দিয়ে ধরো কোনো হাতি সেখানে উপর দিয়ে চলে গেছে। তো তার যে পায়ের যে ছাপ, তার যে ফুট ইমপ্রেশন সেটা সেই ক্লের মধ্যে রয়ে গেছে। তো সেটা থেকেও ফসল তৈরি করা হয়ে যায়। কোনো অ্যানিমেলের পায়ের ছাপ হতে পারে, বা কোনো ফেদারের যে ইমপ্রেশন সেটা হতে পারে, কোনো প্লান্টের কোনো লিফ হতে পারে, কোনো বডি পার্ট হতে পারে। তো এইসব জিনিসগুলো ইমপ্রেশন পড়ে। যেমন কি এখানে দেখো, এখানে একটা প্লান্টের লিফের ইমপ্রেশন পড়েছে। ঠিক আছে? যেহেতু এখানে ইমপ্রেশন পড়ছে তাই জন্য এটাকে ট্রু ফসল বলে না, এটাকে ফলস ফসল বলা হয়। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আনঅল্টার্ড ফসল। আনঅল্টার্ড ফসলের মধ্যে কি হয়, যে এটা দু রকমের হতে পারে। মানে এখানে মেনলি কি হয়, যে যে অর্গানিজমটার ফসল হচ্ছে বা যে অ্যানিমেলটার ফসল ফর্মেশন হচ্ছে তার কোনো সেরকম কোনো বিশেষ চেঞ্জ হয় না, সেটাকে সেই আগের মতো ভাবেই আমরা পেয়ে যাই। তো এটা দু রকম ভাবে পসিবল। একটা হচ্ছে সে যদি আইসের মধ্যে স্টোর হয়ে যায়, বা সেটা যদি রেজিনের মধ্যে স্টোর হয়ে যায়। ঠিক আছে? তো আইসের মধ্যে যখন দেখো এই ফসলটা পাওয়া গেছে, উলি উলি ম্যামথের ফসল। যেমন কি একটা ম্যামথ ছিল যে কিনা এই বরফের মধ্যে তোমার চাপা পড়ে গেছিল। তো তার মধ্যে সেরকম কোনো চেঞ্জেস দেখা দেয়নি, কারণ কি এত কম টেম্পারেচারে ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে না। যে আমাদের যে এনজাইমের যে
কাজ, সেই এনজাইমের কাজও বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হয় যে খুব বেশি চেঞ্জেস তার মধ্যে দেখা যায় না। তো এখান থেকে বার করে যখন একে আলাদা করা হয় তখন এর মধ্যে দেখো প্রায় অনেকটা আগের মতোই আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আইসের মধ্যে প্রিজার্ভ করা হয়েছিল। নেক্সট সেটা হচ্ছে রেজিনের মধ্যে প্রিজার্ভ করা। মানে অনেক গাছ আছে, সেই গাছের মধ্যে কি হয় যে সেখান থেকে রেজিন তৈরি হয়। তো সেই রেজিন গুলো কি হয় যে ধরো এখানে কোনো মশা বা কোনো পোকা বা কোনো কিছু সেখানে বসে আছে গাছের মধ্যে, তো সেখানে সে যদি রেজিনের মধ্যে চাপা পড়ে যায়, তো সেই রেজিনের মধ্যে চাপা পড়ে যাওয়ার জন্য তার ভেতরে কোনো রকম কোনো চেঞ্জেস দেখা দেয় না, সে আগের মতো অবস্থাতেই থেকে যায়। তো এই ধরনের ফসলগুলো তার মধ্যে দেখা যায়, যে এখানে দেখো যে একটা বিছের মতো দেখাচ্ছে, যে সে কি হয়েছে যে রেজিনের মধ্যে পুরোপুরি ঢুকে গেছিল। এবং তার ফলে কি হয় যে সেই রেজিনটা আমরা পরবর্তীকালে কি হয় যে এই রেজিনটাই পরবর্তীকালে মাটির নিচে চাপা পড়ে যায়, একটার পর একটা লেয়ার হয়ে পড়ে মাটির নিচে চাপা পড়ে যায়। এখানে কিন্তু সেই অ্যানিমেলটা তখনও প্রেজেন্ট আছে। আমরা পরবর্তীকালে কি করি যে এই লেয়ারগুলো সরিয়ে সরিয়ে এই রেজিনটাকে খুঁজে পাই। এই সেম কনসেপ্ট তোমাদের মনে আছে যে জোরাসিক পার্কে দেখানো হয়েছিল? ভালো করে দেখেছি এইবার। হ্যাঁ, সেই রেজিনের মধ্যে একটা মশা আটকে গেছিল, দিয়ে কিন্তু ওখান না বইটা তো দেখাচ্ছে যে ওই রক্তটাও তো ফসিলাইজ হয়ে যাবে, রক্ত এক্সট্রাক্ট করে যে ডিএনএ করছিল, এটা তো মানে তো হবেই না। না না, কারণ কি দেখো এখানে তোমার সিরিঞ্জ দিয়ে কি করেছিল, এই ব্লাডটাকে বার করেছিল, সেটা লিকুইড ফর্মে থাকবে না, বাট তার মধ্যে কি ওই ডাইনোসরের ডিএনএ গুলো তো প্রেজেন্ট থাকবে। মানে এখান থেকে যেমন মশার ডিএনএ পাবো, তো মশার পেটের মধ্যে যদি ডাইনোসরের ব্লাড থাকে, তো সেখান থেকে ডাইনোসরের ডিএনএ গুলো পাওয়াও তো পসিবল হবে, হবে না? জানি না এখনো পর্যন্ত এখানে পসিবল হয়েছে নাকি জানি না, ওই ফিল্মের মধ্যে পসিবল হয়েছিল। এমনিতে বাস্তবে তো খুব ডিফিকাল্ট এই জিনিসটা, সেটাই বলছি। হ্যাঁ, মানে এমন মশা খুঁজে বার করতে হবে যে ডাইনোসরের ব্লাড খেয়েছে তারপর রেজিনে চাপা পড়েছে। আচ্ছা চলো, তো এগুলো হচ্ছে যে রেজিনের ওপর ডিপেন্ড করে ফসল হচ্ছে, যেগুলো হচ্ছে আনঅল্টার্ড ফসল। এখানে কিছু কিছু এভিডেন্স দেওয়া আছে। আচ্ছা, খুব বেশি এখানে দেওয়া নেই, এইটুকু জিনিসই দেওয়া ছিল। তারপর হচ্ছে যে টাইপস অফ ইভলিউশন। ইভলিউশন টাইপস যদি আমরা দেখি, তাহলে হচ্ছে ডাইভার্জেন্ট ইভলিউশন, কনভার্জেন্ট ইভলিউশন, কো ইভলিউশন, প্যারালাল ইভলিউশন, মাইক্রো ইভলিউশন, ম্যাক্রো ইভলিউশন আর নিউট্রাল ইভলিউশন। এই কতগুলো ইভলিউশন আমরা দেখব। আচ্ছা, যেমন কি সবার প্রথমে আসছে ডাইভার্জেন্ট ইভলিউশন। এটার ব্যাপারে আমরা একটু আগেই জানলাম যে হোমোলোগাস অর্গানের টাইমে এই ইভলিউশনটা জানলাম। তো সেখানে কি হচ্ছিল যে একটা কমন অ্যানসিস্টার ছিল, সেই অ্যানসিস্টার থেকে ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিস ফর্মেশন হচ্ছিল। তো এই যে কমন অ্যানসিস্টার, তার কিছু ক্যারেক্টারিস্টিক, এই যে নতুন যে স্পিসিস ফর্মেশন হয়েছে, যে ধরো এ স্পিসিস আর বি স্পিসিস, তার মধ্যে প্রেজেন্ট আছে, সেই জিনিসটাই হচ্ছে ডাইভার্জেন্ট ইভলিউশনে হচ্ছে, যে একটা কমন অ্যানসেস্টর ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টে ডিফারেন্ট ডিফারেন্ট ইভলিউশন করে ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিস ফর্মেশন করেছে। যেমন কি হোমোলোগাস অর্গান, এই এক্সাম্পল গুলো পাওয়া যায়। ব্যাটের ক্ষেত্রে 5টা ফিঙ্গার প্রেজেন্ট আছে, মাংকির ক্ষেত্রেও তোমার 5টা ফিঙ্গার প্রেজেন্ট, মানে হিউম্যানের ক্ষেত্রেও 5টা ফিঙ্গার প্রেজেন্ট আছে, এখানেও প্রেজেন্ট আছে। আর এই ওয়েলস এর ক্ষেত্রেও তোমার 5টা ফিঙ্গার তোমরা দেখতে পাবে, তাই জন্য এদেরকে হোমোলোগাস অর্গান বলছি। আচ্ছা, এখানে যেটা স্পেশাল আছে যে এখানে জিওগ্রাফিক্যাল বেরিয়ার দেখা যায়। জিওগ্রাফিক্যাল বেরিয়ার দেখা যায়, ঠিক আছে। এর জন্য কি হয় যে মানুষ, মানে মানুষ নয়, মানে মানে স্পিসিস ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে তাদের ইভলিউশন করে। একজন কি হয় যে জলের মধ্যে গিয়ে পড়ে, সেই জলের মধ্যে সাঁতার কাটার জন্য তার তার হাতকে মডিফিকেশন, তার হাতের ইভলিউশন করছে। দেখা যাচ্ছে না। হ্যাঁ,
লাইট দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে। আচ্ছা, নেটের প্রবলেম হচ্ছে। এদিকে বৃষ্টি পড়ছে, তোমাদের ওদিকে বৃষ্টি পড়ছে? হ্যাঁ, একটু আগে বৃষ্টি হয়েছিল, প্রচুর জোরে বৃষ্টি হলো। হুম। তখন তখন আমিও ভয় পেয়ে গেছিলাম যে এবারও ক্লাসটা গেল নাকি। তারপর দেখছি না, আগে হয়ে গেছে। আচ্ছা, তো হ্যাঁ, তো এখানে ডাইভারজেন্ট ইভলিউশন দেখলাম যে একটা কমন অ্যানসেস্টর থেকে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টে ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিস ফর্মেশন হবে। আচ্ছা, তো এখানে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার প্রেজেন্ট আছে আর হোমোলোগাস অর্গান তৈরি হয়। এর ঠিক এর ঠিক উল্টোটা হয় হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশনে। সেখানে কি হয় যে ডিফারেন্ট স্পিসিস থেকে মানে ডিফারেন্ট অ্যানসেস্টর থেকে ডিফারেন্ট স্পিসিস কি হয় যে ধরো সেম এনভায়রনমেন্টে আছে, তো তখন তারা সেম ধরনের ইভলিউশন করে। মানে ধরো এই ব্যাট আর বার্ড আর ইনসেক্ট ধরো এমন এনভায়রনমেন্টের মধ্যে আছে যে তাদের সবাইকারই হচ্ছে আকাশে ওড়ার দরকার পড়েছে। তো তারা তাদের হাতকে এরকম ভাবে মডিফিকেশন করবে যে যাতে তারা উড়তে পারে। ঠিক আছে? তো এই ইভলিউশনকে বলা হয় হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশন, যেখানে অ্যানসিস্টর কিন্তু সেম নয়, অ্যানসিস্টর ডিফারেন্ট, বাট তাদের ইভলিউশন হয় সেম টাইপের। এক্সাম্পল তোমরা এখানে পেলে। এবার এখানে এর আগেরটাই কি ছিল যে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার ছিল। এখানে কি হবে, সেম সেম এনভায়রনমেন্ট থাকবে, মানে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার থাকবে না। মানে এখানে আমরা লিখতে পারি যে ডিউ টু সেম এনভায়রনমেন্ট, সেম এনভায়রনমেন্ট থাকার জন্য ডিফারেন্ট স্পিসিসের মধ্যে এই ধরনের ইভলিউশন হয়েছে। মানে এদের কি, এদের ফাংশন একই বাট এদের অরিজিন আলাদা। এখান থেকে তৈরি হয় হচ্ছে তোমার অ্যানালগাস অর্গান ফর্মেশন হয়। ঠিক আছে? আচ্ছা এইটা তো ওখানে খুঁজছিলাম, এটা এখানে আছে। এখানে ওই যে যে সুইট পটাটো আর হচ্ছে পটাটো, এরা দেখতে একই বাট এরা কোথা থেকে তৈরি হচ্ছে, এটা হচ্ছে স্টেম মডিফিকেশন হয়ে তোমার হচ্ছে নর্মাল পটাটো ফর্মেশন হচ্ছে। আর এখানে রুটের মডিফিকেশন হয়ে তোমার সুইট পটাটো ফর্মেশন হয়। এটা কিন্তু গুলিয়ে যায় সবাইকার, তাই এটা কিন্তু এক্সামে এমসিকিউতে আসে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কো ইভলিউশন। কো ইভলিউশন মানে হচ্ছে সাথে সাথে ইভলিউশন। যেমন কি ধরো আম, ধরো এটা হচ্ছে একটা প্ল্যান্ট। ঠিক আছে? এবার এই ইভলিউশনটা দেখা যায় হচ্ছে তোমার ধরো কোনো প্রিডেটর আর প্রে এর মধ্যে দেখা যায়, বা কোনো কোনো প্ল্যান্টের মধ্যে দেখা যায়, প্ল্যান্ট বা তার সেই প্ল্যান্টের ওপর যে ধরো এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি যে এটা ধরো হচ্ছে তোমার সজনে গাছ। ঠিক আছে? তো সজনে গাছের মধ্যে কি হয় যে শুঁয়োপোকা আসে, তাই তো, সজনে পাতা খাওয়ার জন্য। তো সেখানে কি হয় যে ধরো এটা হচ্ছে এটা হচ্ছে প্লান্ট না প্লান্ট, ঠিক আছে, তো এটা তোমরা এরকম ভাবে দেখো যে ধরো একটা প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্ট এই যে তাদের ওপর এই হার্মফুল এফেক্ট থেকে বাঁচার জন্য তারা কি হয় যে তারা প্ল্যান্ট কি হয়, প্ল্যান্ট তো কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে না, বা এই সব পোকামাকড় গুলোকে তাদের বডি থেকে তো সরাতে পারে না। তো তারা কি করে, তারা টক্সিন প্রডিউস করে। ধরো প্ল্যান্ট টক্সিন এ প্রডিউস করেছে, তো টক্সিন এ প্রডিউস করার জন্য কি হয়েছে যে ধরো এই ক্যাটারপিলার গুলো মারা গেছে এই টক্সিনের জন্য।
কিন্তু এদের মধ্যে এখানে তো অনেক ক্যাটারপিলার ছিল, কিন্তু এদের মধ্যে কিছু কিছু ক্যাটারপিলার বেঁচে গেছে, কিছু ক্যাটারপিলার সার্ভাইভ করে গেছে। কারণ কি তাদের মধ্যে কিছু মিউটেশন হয়েছে, কিছু ইভলিউশন হয়েছে, যার জন্য কি হয়েছে যে টক্সিন এ এ থাকা সত্ত্বেও এই কিছু ক্যাটারপিলার গুলো সেখানে সার্ভাইভ করতে পারবে। তো তারা আবার বংশ বিস্তার করবে, আবার আরো ক্যাটারপিলার তৈরি হবে। তো প্ল্যান্ট কি করলো, প্ল্যান্ট তারপর এর থেকে বাঁচার জন্য টক্সিন বি তৈরি করলো। তো প্ল্যান্টের মধ্যে ইভলিউশন হচ্ছে, প্ল্যান্টের মধ্যে চেঞ্জ হচ্ছে, তো সেই চেঞ্জের জন্য আবার কিছু কিছু ধরো ক্যাটারপিলার মারা গেল। কিন্তু কিছু ক্যাটারপিলার আছে যারা এই টক্সিন বির মধ্যেও বেঁচে থাকতে পারলো, তারা সার্ভাইভ করতে পারলো। তো সেই ক্যাটারপিলার গুলো আবার এখানে বেঁচে গেল, তারা আবার রিপ্রোডিউস করলো এবং আরো অনেক ক্যাটারপিলার ফর্মেশন করলো। তারপর কি করলো, তারপর আবার প্ল্যান্ট টক্সিন সি তৈরি করলো। তো এরকম ভাবে প্ল্যান্ট বারবার নিজেকে চেঞ্জ করতে থাকে তাদের এনিমি থেকে বাঁচার জন্য, এবং তাদের এনিমিরা কি করে, তারাও নিজেকে চেঞ্জ করতে থাকে। তো এখানে কি হয় যে এখানে প্ল্যান্টেরও চেঞ্জ হচ্ছে, তোমার ক্যাটারপিলারও চেঞ্জ হচ্ছে, তো এদের ইভলিউশন একই সাথে হচ্ছে। তাই জন্য এই ধরনের ইভলিউশনকে কো ইভলিউশন বলা হয়, বা এদেরকে তোমরা রেড কুইন হাইপোথিসিসও বলতে পারো। রেড কুইন হাইপোথিসিস বা একে রেড কুইন রেস বলা হয়। এই রেড কুইন রেস কেন বলা হয়, কারণ কি একজন ছিলেন যার নাম হচ্ছে তোমার ভন ভেলেন মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না, ভন ভেলেন বলে একজন ছিলেন, তিনি একটা নোবেল লিখেছিলেন। তার নোবেলটার নাম হচ্ছে যে টু লুক থ্রু দ্য গ্লাস। এই নোবেলটা তিনি লিখেছিলেন। তো তার মধ্যে দুটো ক্যারেক্টার ছিল, একটা ছিল হচ্ছে অ্যালিস, আর আরেকজন ছিল হচ্ছে রেড কুইন। তো একসময় কি হয়েছিল যে এই অ্যালিস অ্যান্ড রেড কুইন চেস খেলছিল। ঠিক আছে, তারা দুজন একসাথে মিলে চেস খেলছিল। তো অ্যালিস ছিল হচ্ছে একটা ছোট বাচ্চা মেয়ে, আর রেড কুইন হচ্ছে, বুঝতে পারছো যে কুইন ছিল। তো এরা যখন চেস খেলছিল তখন কি হচ্ছিল যে রেড কুইন যে চালটা চালছিল, অ্যালিস সেটাকে দেখে সেম চাল চালছিল। তো রেড কুইন যেটা চালছিল অ্যালিসও সেটাই চালছিল। তো এরকম ভাবে তারা চেস খেলছিল। তো সেম জিনিসই কি হচ্ছে আমাদের এই কো ইভলিউশনের সময় হচ্ছে, যে প্লান্ট যেটা যেভাবে নিজেকে চেঞ্জ করছে, এই ক্যাটারপিলারও সেভাবে নিজেকে চেঞ্জ করছে। ঠিক আছে, তো এটা তোমার প্রিডেটর আর প্রে এর ক্ষেত্রে দেখা যায়। তারপর তোমার এখানে যেমন একটা এক্সাম্পল আছে যে ফ্লাওয়ার আর হ্যামিং বার্ড, এই দুজনের মধ্যেও সেম জিনিস দেখা যায়। ফ্লাওয়ার যেরকম ভাবে নিজেকে মডিফাই করবে, হ্যামিং বার্ডও তার এই যে বিক, সেই বিককে সেরকম ভাবে মডিফিকেশন করবে। তো এদের মধ্যে ইভলিউশন কি হয়, এই কো ইভলিউশনের মধ্যে হচ্ছে। প্যারাসাইট হোস্টের মধ্যেও এই রিলেশনশিপ দেখা যায়, প্রে পিরিয়ডের মধ্যে দেখা যায়। তারপর হচ্ছে ফ্লাওয়ার পলিনেটর, মানে এদের মধ্যে এই রিলেশন দেখা যায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্যারালাল ইভলিউশন। প্যারালাল ইভলিউশনে কি হয় যে প্রথমে একটা কমন অ্যানসেস্টর থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কমন অ্যানসেস্টর। কমন অ্যানসেস্টর থেকে দুটো ডিফারেন্ট স্পিসিস তৈরি হয়েছে। সেই স্পিসিস গুলো আবার সেম ধরনের এনভায়রনমেন্ট পাওয়ার জন্য তারা আবার সেম ধরনের ইভলিউশন করতে থাকে। ঠিক আছে, তো ধরো এখান থেকে কমন অ্যানসেস্টর থেকে স্পিসিস এ আর স্পিসিস বি ফর্মেশন হয়েছে। এবার স্পিসিস এ স্পিসিস বি সেম ধরনের অ্যাটমসফিয়ার পেয়েছে, এখানেও যে ধরনের অ্যাটমসফিয়ার এখানেও সে ধরনের অ্যাটমসফিয়ার, সেম ধরনের এনভায়রনমেন্ট পেয়েছে। ঠিক আছে,
তাই জন্য কি হয়, তাদের মডিফিকেশন গুলো, তাদের ওই ইভলিউশনটা সেম ধরনের হয়। যেমন কি এখানে একটা এক্সাম্পল দিয়েছে উলি ম্যামথ আর হচ্ছে মডার্ন এলিফ্যান্ট। এদের কমন অ্যানসেস্টর ছিল, থাকার পর তারা ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিস ফর্মেশন আগে হয়েছে, তারপর তারা আবার সেম ভাবে ইভলভ করেছে। এছাড়াও আরেকটা এক্সাম্পল হয় যেমন কি প্লান্টের ক্ষেত্রে। প্লান্ট প্লান্ট ধরো, একটা প্লান্ট থেকেই মানে অ্যানসেস্টর প্লান্ট থেকে তোমার প্লান্ট এ আর প্লান্ট বি তৈরি হয়েছে। তারপর ধরো এরা দুজনাই এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, দিয়ে এরা দুজনাই খুবই ড্রাই কন্ডিশনের মধ্যে পড়েছে, খুবই ড্রাই এনভায়রনমেন্টের মধ্যে পড়েছে। তো এখন এরা কি করবে, একই রকম ভাবে মডিফিকেশন করবে। মানে এদের মধ্যে পাতার পরিমাণ কমে যাবে, পাতা কাটায় রূপান্তরিত হবে, এইরকম মডিফিকেশন তারা করবে। যেমন কি তারা আর কি হয়, হ্যাঁ এইসব জিনিসগুলোই হয়। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো এখানে আসছে। তো এইখানে এই প্যারালাল ইভলিউশনের সাথে অনেক সময় এই কনভার্জেন্ট ইভলিউশন গুলিয়ে যায়, কিন্তু এরা দুটো কিন্তু সেম নয়। দুটোতেই সেম এনভায়রনমেন্ট পাচ্ছি বলে সেম ধরনের ইভলিউশন হচ্ছে, বাট কনভার্জেন্ট ইভলিউশনে কি হয়, কনভার্জেন্ট ইভলিউশনে তোমার কমন অ্যানসিস্টর থাকে না, ওখানে দুটো ডিফারেন্ট অ্যানসিস্টর থাকে। দুটো ডিফারেন্ট অ্যানসিস্টর সেম ধরনের এনভায়রনমেন্ট পাওয়ার জন্য সেম ধরনের ইভলিউশন করে, বাট এখানে তোমার অ্যানসিস্টরও সেম। ঠিক আছে, তো সেম অ্যানসেস্টর আছে প্যারালাল ইভলিউশনে, আর কনভার্জেন্ট ইভলিউশনে ডিফারেন্ট অ্যানসেস্টর আছে। বাকি জিনিসটা কিছুটা একই। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মাইক্রো ইভলিউশন আর হচ্ছে ম্যাক্রো ইভলিউশন। তো মাইক্রো ইভলিউশনে কি হয়, এখানে স্মল লেভেলে চেঞ্জ হয়, স্মল লেভেলে চেঞ্জ হয়। ঠিক আছে, আর এখানে যে চেঞ্জেস গুলো হয় সেগুলো লার্জ লেভেলে হয়। লার্জ লেভেল বলতে পারি বা লার্জ স্কেল বলতে পারি। এখানে যে চেঞ্জ হয় সেগুলো হচ্ছে শর্ট টাইমের মধ্যে, এখানে সেটা লং টাইম দরকার পড়ে। এখানে কোনো আলাদা স্পিসিস ফর্মেশন হয় না, বাট এখানে তোমার স্পিসিস ফর্মেশন হতে পারে। ঠিক আছে, স্পিসিস ফর্মেশন এখানে হয়। এখানে স্পিসিস ফর্মেশন হয় না, বাট এখানে কি হয় যে ডিএনএ লেভেলের মধ্যে চেঞ্জ হয়। মানে ধরো একটা অর্গানিজম আছে, আচ্ছা নেক্সটেই আছে এক্সাম্পলটা। হুম, তো দেখো এখানে মাইক্রো ইভলিউশনে কি হয়, যে এখানে একটা বাটারফ্লাই আছে, সেই বাটারফ্লাইয়ের মধ্যে খুব সামান্য কিছু চেঞ্জ হয়েছে, দিয়ে এই রকম দেখতে বাটারফ্লাই দুটো তৈরি হয়েছে। দিয়ে এরা ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্ট পেয়েছে, দিয়ে এই বাটারফ্লাইটা এরকম কিছুটা চেঞ্জ হয়েছে। এদের মধ্যে চেঞ্জগুলো কিন্তু খুব বিশাল লেভেলে নয়। তারপর এখানে আরো কিছুটা চেঞ্জ হয়েছে, আরো কিছুটা চেঞ্জ হয়েছে, এখানেও সেম ভাবে চেঞ্জ হচ্ছে, বাট অন্য দিকে চেঞ্জ হচ্ছে। এখানে আস্তে আস্তে রেড কালারে বাটারফ্লাই ফর্মেশন হচ্ছে, আর এখানে আস্তে আস্তে হোয়াইট আর ব্ল্যাক কালারে বাটারফ্লাই ফর্মেশন হয়েছে। তো এই যে ছোট ছোট চেঞ্জগুলো, এই ছোট ছোট চেঞ্জগুলোকে বলা হয় মাইক্রো ইভলিউশন। মাইক্রো লেভেলে চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র ডিএনএ লেভেলে চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে ছোট ছোট চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু ডিফারেন্ট স্পিসিস ফর্মেশন হচ্ছে না, বাট এই ছোট ছোট চেঞ্জের জন্যই পরবর্তীকালে কি দেখব, যে এখান থেকেই, এই অ্যানসিস্টর থেকেই পরবর্তীকালে দুটো ডিফারেন্ট স্পিসিস ফর্মেশন হচ্ছে, যেটা কিনা আমরা এখানে দেখছি। এখান থেকেই ধরো এখানে আরো তিনটে স্পিসিস ফর্মেশন করে দেখিয়েছে। তো এই যে বিশাল চেঞ্জটা যেটা হচ্ছে, সেটাকে বলা হয় ম্যাক্রো ইভলিউশন। আর এই যে ছোট ছোট চেঞ্জগুলো যেটা হচ্ছে সেটাকে বলা হয় মাইক্রো ইভলিউশন। ঠিক আছে,
আচ্ছা, তারপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নিউট্রাল ইভলিউশন। নিউট্রাল ইভলিউশন বলতে আর কিছুই নয় যে কোনো চেঞ্জ হবে না, চেঞ্জটা নিউট্রাল হবে। যে চেঞ্জটা হয়েছে তার জন্য কোনো রকম আলাদা কোনো চেঞ্জ সেখানে দেখা দেবে না, মানে কোনো নতুন স্পিসিসও ফর্মেশন হবে না, আর কিছুই হবে না। সেটাকে বলছে হচ্ছে নিউট্রাল ইভলিউশন বলছে। আচ্ছা, তোমাদের এইটুকুই ছিল আজকে, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তোমাদের তাইলে আরেকটা জিনিস করিয়ে দিই। স্পিসিস অ্যান্ড স্পিসিয়েশন আছে তোমাদের? আমার তো মনে পড়ছে না আছে নাকি। দাদা নার্ভিস ফিল আছে কি? হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আরেকবার বলো। আচ্ছা, তোমাদের স্পিসিস অ্যান্ড স্পিসিয়েশনটাই করিয়ে দিই। আচ্ছা, এখানে কি হচ্ছে যে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে স্পিসিস আর একটা হচ্ছে স্পিসিস আর একটা হচ্ছে স্পিসিয়েশন। তো স্পিসিস কারা হবে? যে সমস্ত অর্গানিজম নিজেদের মধ্যে ব্রিড করতে পারবে, ঠিক আছে, মানে ইন্টারব্রিড করতে পারবে, তাদেরকে স্পিসিস বলবো। এটা ভালো। হ্যাঁ, কিছু বলছো? হ্যাঁ, এটা অল্প করে যেতে অল্প করে আসছে দেখলাম আর্মি স্কুলে গিয়ে। আচ্ছা, তাইলে এটা পড়ে নাও, কারণ কি এর মধ্যে অনেকগুলো পার্ট আছে, তো তো সেখান থেকে অনেক সময় কোশ্চেন দেয়। আচ্ছা, তো স্পিসিস স্পিসিস কখন বলবো? যে ধরো এটা একটা অর্গানিজম, এটা একটা অর্গানিজম, তো এরা সেম স্পিসিস না ডিফারেন্ট স্পিসিস সেটা আমরা জানবো কি করে? তো এটা জানার মধ্যে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে যে এদের মধ্যে ব্রিড হচ্ছে কি হচ্ছে না, মানে ইন্টারব্রিডিং হচ্ছে কি হচ্ছে না। আর যদি এদের মধ্যে ইন্টারব্রিডিং হয়, তার ফলে যে অফস্প্রিংটা তৈরি হচ্ছে সেই অফস্প্রিংটা ফার্টাইল যদি হয়, তাহলে তারা স্পিসিস হবে, সেম স্পিসিস হবে। ঠিক আছে, যে ধরো দুজন অর্গানিজম ইন্টারব্রিড করতে পারছে এবং এই ইন্টারব্রিডের ফলে যে অফস্প্রিং তৈরি হচ্ছে সেই অফস্প্রিংটা ফার্টাইল হচ্ছে। ফার্টাইল বলতে যে সেই অফস্প্রিং থেকে আবার আরো অফস্প্রিং বা আরো বেবি ফর্মেশন হবে। ঠিক আছে, তখন তারা হচ্ছে সেম স্পিসিসের অন্তর্গত হবে। কারণ কি অনেক অর্গানিজম তো মানে সবাই তো একই রকমের দেখতে হয় না। মানুষের মধ্যেই যদি বলি যে আমরা যদি অন্য অন্য রিজিয়নে মানুষের কাছে যাই, তারা তো ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে হবে, কিন্তু তারা তো সবাই হিউম্যানের মধ্যেই পড়ছে, তো তারা সেম স্পিসিস। ডিফারেন্ট স্পিসিস তখন হবে যখন তারা ইন্টারব্রিড করতে পারবে না, আর ইন্টারব্রিড করতে পারলেও তাদের থেকে ফার্টাইল অফস্প্রিং তৈরি হবে না, যে অফস্প্রিংটা তৈরি হবে সে ইনফার্টাইল হবে, তখন তারা ডিফারেন্ট স্পিসিসের অন্তর্গত হবে। তাহলে এটা হচ্ছে স্পিসিস। আর স্পিসিয়েশন কি জিনিস? যে নিউ স্পিসিস ফর্মেশন হওয়া, এক্সিস্টিং স্পিসিস থেকে নিউ স্পিসিস ফর্মেশন হওয়াকে স্পিসিয়েশন বলা হয়। তো যখন দুটো আলাদা আলাদা স্পিসিস হয়ে যাবে, ধরো এটা হচ্ছে স্পিসিস এ আর এটা হচ্ছে স্পিসিস বি, যখন দুটো আলাদা স্পিসিস হয়ে গেল স্পিসিয়েশনের থ্রুতে, তখন এরা নিজেদের মধ্যে ব্রিড করতে পারবে না। আর কখনো কখনো কি হয় যে তারা ব্রিড করতে পারে এবং তাদের ফলে তাদের ব্রিডিং এর ফলে অফস্প্রিংও তৈরি হয়, বাট সেই অফস্প্রিং কিন্তু ফার্টাইল হয় না, সেই অফস্প্রিং ইনফার্টাইল হয়, তখনও কিন্তু তারা সেম স্পিসিসের অন্তর্গত নয়। ঠিক আছে, অফস্প্রিং এ কিন্তু ফার্টাইল হতে হবে। আচ্ছা, তো তো স্পিসিয়েশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাক্টরস রেসপন্সিবল থাকে, যেমন কি মিউটেশন হতে পারে, ন্যাচারাল সিলেকশন হতে পারে, জেনেটিক ডিপস হতে পারে,
রিকম্বিনেশন হতে পারে, আইসোলেশন হতে পারে। এরকমভাবে বিভিন্ন ফ্যাক্টরস রেসপন্সিবল। তো সেই ফ্যাক্টরসগুলো আমরা পরে দেখব, কারণ কি এগুলো আলাদা আলাদা করে আমাকে বোঝাতে হবে, বড় বড় করে বোঝাতে হবে, আলাদা করে আছে তোমাদের এগুলো। তাহলে দেখো আজকে যেটা, যে আহ, যে কত রকমের স্পেসিয়েশন হয়। প্রথমে হচ্ছে অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন, তারপরে হয় পেরিপ্যাট্রিক, তারপরে প্যারাপ্যাট্রিক, আর তারপর সিমপ্যাট্রিক। ঠিক আছে, আমরা এই স্পেসিয়েশন গুলো দেখব। আচ্ছা, প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যালোপ্যাট্রিক। অ্যালোপ্যাট্রিক মানে কি, যে এখানে তোমার ধরো একটা এরিয়া আছে, এক সময় এটা হচ্ছে এই একটাই এরিয়া ছিল, পরে এর মধ্যে কিছু জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন হয়েছে, মানে মাঝখান দিয়ে ধরো কোনো নদী বয়ে গেছে, বা এখানে কোনো আর্থকুইক হয়েছে। আর্থকুইক হওয়ার জন্য কি হয়, যে এই দুটো ল্যান্ড পরপর থেকে আলাদা হয়ে, মানে একে অপরের থেকে আলাদা হয়ে যায়। ঠিক কোনো একটা প্রাকৃতিক কারণে এই দুটো এরিয়া, মানে এই একটা এরিয়া দুটো এরিয়ায় ডিভাইড হয়ে গেছে। তো এই ডিভিশনের জন্য কি হয়, যে এর আগে কি ছিল, যে এই পুরো এরিয়াটা সেম ছিল, এই পুরো এরিয়াটা সেম ছিল। তো এখানে যে অর্গানিজম গুলো ছিল তাদের মধ্যেও কি হচ্ছে, যে তাদের মধ্যে একে অপরের সাথে তারা রিপ্রোডিউস করতে পারতো। ধরো এখানে স্পিসিস এ প্রেজেন্ট ছিল, তো স্পিসিস এ এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, আর পুরো এরিয়াটা সেম হওয়ার জন্য তারা একে অপরের সাথে রিপ্রোডিউস করতে পারতো। পরবর্তীকালে কি হয়, যে এই এরিয়াটা একে অপর থেকে আলাদা হয়ে যায়, দিয়ে দুটো এরিয়া ফর্মেশন হয়। এই দুটো এরিয়ার মধ্যে স্পিসিস গুলো আলাদা হয়ে যায়। এবার এখানে যে স্পিসিস গুলো আছে তারা নিজেদের মধ্যে ব্রিডিং করবে, এখানে যারা আছে তারা নিজেদের মধ্যে ব্রিড করবে। একে অপর এই দুটো আইল্যান্ডের মধ্যে ব্রিডিং হবে না পসিবল আর। তো এরা একরকম ভাবে ইভলিউশন করবে, এরা একরকম ভাবে ইভলিউশন করবে, এবং এর ফলে কি হবে, যে এক সময় কি দাঁড়াবে, এই ইভলিউশনের জন্য স্পিসিস এ থেকে ধরো এখানে স্পিসিস বি তৈরি হয়েছে, আর এখানে স্পিসিস এ থেকে স্পিসিস সি তৈরি হয়েছে। এবার এই যে নিউ স্পিসিস গুলো ফর্মেশন হয়েছে, তাদের মধ্যে আর ব্রিডিং পসিবল হবে না, মানে জিওগ্রাফিক্যাল আইসোলেশনের জন্য দুটো স্পিসিস ফর্মেশন হয়েছে, দুটো আলাদা স্পিসিস ফর্মেশন হয়েছে। তাহলে এখানে রিজন কি, যে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। এগুলো কোশ্চেন দেয়, যে কোথায় কোথায় জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন আছে, কোথায় জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন নেই, এইসব জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন দেয়। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে পেরিপ্যাট্রিক। পেরিপ্যাট্রিকের মধ্যে কি হয়, যে ধরো এটা একটা এরিয়া আছে, সেই এরিয়া, পেরি মানে হচ্ছে এই এরিয়ার কোনো পেরিফেরাল লোকেশন থেকে, ধরো কোনো একটা সাইড থেকে একটা পপুলেশনের কি হলো, যে তাদের ইচ্ছা হলো যে তারা আর এই পপুলেশনে, বাকি যে পপুলেশনের সাথে কোনো সম্পর্ক রাখবে না। তো আস্তে আস্তে কি হয়, যে এই একটা এরিয়া থেকে কিছু পপুলেশন আলাদা হয়ে যায়। যেহেতু পেরিফেরাল এরিয়া থেকে আলাদা হচ্ছে, তাই জন্য একে পেরিপ্যাট্রিক স্পেসিয়েশন বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে
যেটা মেন জিনিস সেটা হচ্ছে একটা স্মল পপুলেশন আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায়, সেপারেট ফ্রম লার্জ পপুলেশন। এই জিনিসটা এখানে হয়। তো এখানে কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার কিন্তু প্রেজেন্ট ছিল না, তারা নিজেদের ইচ্ছায় সেখান থেকে আলাদা হয়েছে। আচ্ছা, না, এখানে তোমার জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার প্রেজেন্ট থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার প্রেজেন্ট থাকতে পারে অথবা নাও থাকতে পারে, দুটো পসিবিলিটি হতে পারে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্যারাপ্যাট্রিক। প্যারাপ্যাট্রিকের মধ্যে কি হয় যে ধরো 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 এটা একটা ল্যান্ড আছে, আর এর পাশেই একটা ফ্যাক্টরি তৈরি হয়েছে। এরকম ভাবে এর পাশে একটা ফ্যাক্টরি তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই ফ্যাক্টরি থেকে নোংরা জল কি হয় যে এইখানে ধরো একটা নদী আছে, তো সেই নদীর মধ্যে ফেলা হয়। সেই নদীর মধ্যে তাহলে নোংরা জল এসে পড়ছে। তো এই ল্যান্ডটার মধ্যে কিছু পার্ট সেই নোংরা জলের কন্ট্যাক্টে আসছে। ঠিক আছে, তো এই ফ্যাক্টরিটা আগে ছিল না। যখন ছিল না তখন এই ল্যান্ডের মধ্যে কিছু ধরো কিছু প্লান্টস প্রেজেন্ট আছে। ফ্যাক্টরি তৈরি হওয়ার পর কি হয় যে এই যে পলিউটেড এরিয়াটা, এই এরিয়ার মধ্যে কিছু প্লান্ট সার্ভাইভ করছে, কিছু প্লান্ট সার্ভাইভ করতে পারছে না। যারা সার্ভাইভ করছে তারা নিজেদের মধ্যে কিছু না কিছু মিউটেশন করেছে, কিছু না কিছু চেঞ্জ করেছে। তার জন্য কি হয় যে তারা এই পলিউশন যুক্ত এরিয়াটার মধ্যেও সার্ভাইভ করতে পারছে। তো আস্তে আস্তে কি হয়, এর জন্য এই সেম জায়গাতে কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার না থাকা সত্ত্বেও এই সেম জায়গার মধ্যে কিছু কিছু অন্য স্পিসিস ফর্মেশন হয় আস্তে আস্তে। আস্তে আস্তে কি হয় যে এই স্পিসিসটা এই এই আগে যে প্ল্যান্টটা ছিল তার সাথে কোনো রিপ্রোডাকশন করতে পারছে না। তো আস্তে আস্তে এখান থেকে ধরো প্ল্যান্ট এ, আর এখান থেকে আস্তে আস্তে প্ল্যান্ট বি তৈরি হয়েছে। ঠিক আছে, তো এখানের মধ্যে কিন্তু কোনো ফিজিক্যাল ব্যারিয়ার নেই। মানে এখানে আসতে মেন জিনিসটা কি হয় যে ধরো এটা হচ্ছে আগে এরিয়া ছিল, এটা হচ্ছে একটা ল্যান্ড ছিল যেটা পুরোটাই সেম ছিল। সেখানে আস্তে আস্তে কোনো এক কারণে ওই ল্যান্ডেরই একটা পার্ট কিছু অন্য জিনিসের কন্ট্যাক্টে আসছে। তো এখানে অন্য অর্গানিজম তৈরি, অন্য স্পিসিস ফর্মেশন হচ্ছে, এখানে অন্য স্পিসিস ফর্মেশন হচ্ছে। আস্তে আস্তে কি হয় যে এই স্পিসিস গুলোই আস্তে আস্তে পুরোপুরিভাবে সেপারেট হয়ে যায়, পুরোপুরিভাবে নতুন স্পিসিস ফর্মেশন করে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্যারাপ্যাট্রিক ইভলিউশন, প্যারাপ্যাট্রিক স্পিসিয়েশনের মধ্যে এটা পড়ছে। তো এখানে আহ, এই স্পিসিয়েশন হওয়ার জন্য রিজন কিন্তু জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার নয়, এখানে কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার প্রেজেন্ট থাকে না। এখানে মেন রিজন হচ্ছে যে রিপ্রোডাক্টিভ আইসোলেশন হয়, মানে এরা একে অপরের সাথে রিপ্রোডাকশন করতে পারে না। তো তার জন্য কি হয় যে ডিফারেন্ট স্পিসিস তৈরি হয়। এদের মধ্যে জেনেটিক আইসোলেশনও দেখা যেতে পারে, মানে জেনেটিক চেঞ্জ তো হচ্ছেই, তো সেই জেনেটিক আইসোলেশন হচ্ছে, রিপ্রোডাক্টিভ আইসোলেশন হচ্ছে, বাট কোনো ফিজিক্যাল ব্যারিয়ার বা জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার কিন্তু প্রেজেন্ট নেই এখানে। এটা এখানে মনে রাখবে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সিমপ্যাট্রিক। সিমপ্যাট্রিক আইসোলেশনে কি হয়, এটা সব থেকে অদ্ভুত ধরনের একটা আইসোলেশন। আইসোলেশন মানে স্পেসিয়েশন। যে কি হয় যে ধরো এটা একটা পপুলেশন আছে,
তো সেই পপুলেশনের মধ্যে হঠাৎ করে এই পপুলেশনের মাঝখান থেকে কিছু 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 সংখ্যক অর্গানিজম বা কিছু সংখ্যক অ্যানিমেল ধরো মনে করলো সে এই বাকি যে ইন্ডিভিজুয়াল আছে তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। মাঝখানে একটা গোষ্ঠীর মতো তৈরি হলো, তারা নিজেদের মধ্যেই রিপ্রোডাকশন করে এবং নিজেদের মধ্যেই ইভলিউশন করছে আলাদাভাবে। তাদের ইচ্ছা হয়েছে তাই জন্য। কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার সেখানে প্রেজেন্ট নেই বা অন্য কোনো কন্ডিশনও সেখানে প্রেজেন্ট নেই। তাদের ইচ্ছা হয়েছে তাই তারা করছে। তো এই জিনিসটা দেখা যায়। এই জিনিসটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে যে কেন হঠাৎ করে এরকমভাবে তারা ইচ্ছা করলো বা হঠাৎ করে নিজেদের মধ্যেই এরকমভাবে মাঝখান থেকে কিভাবে আরেকটা স্পিসিস ফর্মেশন হতে পারে সেটা একটু বুঝতে প্রবলেম হতে পারে। যে মাঝখানে এখানেই হচ্ছে নিউ স্পিসিস ফর্মেশন হয়েছে। এটার জন্য একটা একটা এক্সাম্পল দেখতে পারো। এক্সাম্পল বলতে যে ধরো একটা বাগান আছে, ঠিক আছে? একটা বাগানের মধ্যে অনেক আপেল গাছ আছে। এবার কিছু গাছের মধ্যে ধরো যে এটা কি হলো, ভায়োলেট ভায়োলেট কালারের আপেল ধরে। ভায়োলেট আপেল হয়। আর কিছু গাছের মধ্যে ধরো যে রেড আপেল ধরছে, ঠিক আছে? ভায়োলেট ছেড়ে দাও, ধরো গ্রিন, ঠিক আছে? গ্রিন আপেল তো হয়। কিছু গাছের মধ্যে গ্রিন কালারের আপেল ধরে আর কিছু গাছের মধ্যে রেড কালারের আপেল ধরে, সেম বাগানের মধ্যে। এবার কিছু মাছির কি মনে হয়েছে যে তারা শুধুমাত্র এই গ্রিন আপেলকেই খাবে, আর কিছু মাছের ইচ্ছে হয়েছে যে তারা শুধুমাত্র এই রেড আপেলকেই খাবে। তো কিছু মাছি এই গ্রিন অ্যাপেলের ট্রির মধ্যেই থাকে, সেখানে রিপ্রোডিউস করে, সেখানেই থাকে আর সেখানেই এই ফলগুলোকে খায়। আর কিছু মাছি কি করছে যে এই রেড অ্যাপেল গাছের মধ্যেই থাকে এবং সেখানেই সেই ফলগুলোকে খায় এবং সেখানেই রিপ্রোডিউস করে। তো এরা নিজেদের মধ্যে আর কোনো কানেকশন রাখেনি, কোনো কানেকশন নেই, কোনো রিপ্রোডাকশন নেই। তো সেম বাগানের মধ্যেই কি হয় যে এরা নিজেদের মধ্যে তো ইভলিউশন করতেই থাকে। আস্তে 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 ইভলিউশন করতে করতে ধরো এখানে এ টাইপের ফ্লাই তৈরি হয়েছে আর এখানে বি টাইপের ফ্লাই তৈরি হয়েছে। এবার যেহেতু আগে থেকেই তাদের মধ্যে রিপ্রোডাক্টিভ আইসোলেশন ছিল, এরা পরে গিয়ে ডিফারেন্ট স্পিসিস ফর্মেশন করেছে। এখনো এদের মধ্যে কোনো রিপ্রোডাক্টিভ আইসোলেশন, মানে এখনো এদের মধ্যে রিপ্রোডাক্টিভ আইসোলেশন আছে, তাই জন্য স্পিসিস ফর্মেশন হয়েছে। এখানে তাদের ইচ্ছে হয়েছিল তাই জন্য তারা রিপ্রোডাক্টিভ আইসোলেশন ফেস করেছিল। এখানে তারা কম্পালসারি আর রিপ্রোডাকশন করতে পারবে না, ঠিক আছে? তো এই ধরনের জিনিস হয় হচ্ছে এই সিনপ্যাট্রিক স্পেসিয়েশনের মধ্যে। তাহলে এখানেও কিন্তু কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার প্রেজেন্ট নেই। আচ্ছা, এখানে কোনো প্রবলেম আছে? গুলিয়ে যায়নি তো ব্যাপারটা? এইটা তো ম্যাম এই সিম্প্যাথিক মানে একটা স্পিসিস যে গ্রিন আর্ট খাচ্ছে আর একটা যে ইয়ে খাচ্ছে হুম। মানে রেড খাচ্ছে, মানে এখানে তো এমনিতেই আইসোলেশন হয়ে যাবে, কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার বা কিছুই এখানে কোনো কাজই করছে না কোনো ফ্যাক্ট। না, কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার নেই। এরা নিজেদের ইচ্ছে অনুযায়ী তারা আইসোলেট হয়েছে। তারা চাইলে এখানে যেমন তারা এখানে ফ্লাইটা কি করছিল যে গ্রিন অ্যাপেলের ওপরই ফিড করছিল, তারা চাইলে তাদের ইচ্ছে হলে তারা রেড অ্যাপেলের কাছেও ফিড করতে পারতো এবং এখানেও রিপ্রোডাকশন করতে পারতো। বাট তাদের চয়েস হয়েছে যে তাদের পছন্দ হয়েছে গ্রিন অ্যাপেলকে বেশি পরিমাণে। তো তাই জন্য এই ধরনের আইসোলেশন দেখা গেছে। তো এখানে বাই চয়েস জিনিসটা হয় যে মাঝখান থেকে কিছু ইন্ডিভিজুয়াল মনে করেছে যে তারা নিজেদের মধ্যেই থাকবে, বাকি পপুলেশনের সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না। তো তাই জন্য হঠাৎ করে এই মাঝখান থেকে অন্য একটা নতুন স্পিসিসের ফর্মেশন দেখা যায়, ঠিক আছে? তো এখানে কোনো জিওগ্রাফিক্যাল আইসোলেশন নেই, কোনো ফিজিক্যাল আইসোলেশন নেই। আইসোলেশন হয়েছে তোমার রিপ্রোডাক্টিভ আইসোলেশন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আরো তো কিছুক্ষণ টাইম আছে, তাহলে আর তোমাদের ন্যাচারাল সিলেকশন করিয়ে দিই তাহলে। ন্যাচারাল সিলেকশন আছে।
ডারউইনের জিনিসটা তোমাদের কালকে করাবো। আজকে তোমরা ন্যাচারাল সিলেকশন দেখে নাও। আচ্ছা, এত গরমের মধ্যে আমার জ্বর এসে গেছে আর দিয়ে গলা বসে গেছে। চলো তাহলে ন্যাচারাল সিলেকশন। আচ্ছা, ন্যাচারাল সিলেকশনের মধ্যে কি হয় যে আম, তোমার 3 ধরনের ন্যাচারাল সিলেকশন হয়। একটা হচ্ছে তোমার পজিটিভ ন্যাচারাল সিলেকশন। না, পজিটিভ নয়, তোমার মনে হয় ডাইরেকশনাল ওইগুলো আছে। দাঁড়াও, ডাইরেকশনাল সিলেকশন, স্টেবিলাইজিং সিলেকশন আর ডিস্ট্রাকটিভ সিলেকশন। ঠিক আছে, তো 3 ধরনের ন্যাচারাল সিলেকশন হয়: ডাইরেকশনাল সিলেকশন, স্টেবিলাইজিং সিলেকশন আর হচ্ছে ডিস্ট্রাকটিভ সিলেকশন। তো ডাইরেকশনাল সিলেকশনের মধ্যে কি হয় যে ধরো ধরো তোমার কিছু অর্গানিজম আছে যাদের কিনা তো ধরো এখানে কিছু অর্গানিজম আছে যারা কিনা উম, না দাঁড়াও, তোমাদের তো সেটা আমার দেখতে হবে যে আসলে কি জিনিসটা আছে। কিন্তু তোমাদের নেক্সট দিনই করাবো। এখন আবছা হয়ে বলে দিই যে ডাইরেকশনাল সিলেকশনে কি হয় যে ধরো কিছু অর্গানিজম আছে, তারা এমন ভাবে নেচারের মধ্যে বা এনভায়রনমেন্টের মধ্যে এমন ভাবে কিছু চেঞ্জ হলো যে এখানে ধরো অর্গানিজম পপুলেশন, এখানে যে অর্গানিজম গুলো প্রেজেন্ট আছে সেই অর্গানিজম গুলো সব থেকে বেশি সার্ভাইভ করতে পারলো। তো তার ফলে কি হয় যে নেক্সট স্টেজে এই অর্গানিজমের পপুলেশনটা মানে এই অর্গানিজমের গ্রোথ বেড়ে যায়। তো এখানে কি হয় যে একটা ডাইরেকশনের মধ্যে সিলেকশন হচ্ছে, একটা ডাইরেকশনের দিকে সিলেকশন হচ্ছে। এখানে এই দিক থেকে এই দিকে মুভ করছে, গ্রাফটা মুভ করছে। তো সেই জিনিসটাকে বলছে ডাইরেকশনাল সিলেকশন। স্টেবিলাইজিং সিলেকশনে কি হয় যে কিছু অর্গানিজম আছে তার মধ্যে এই যে মিডিলে যে অর্গানিজম গুলো প্রেজেন্ট আছে, ধরো মিডিলের মধ্যে তোমার এটা আমি বলেই দিচ্ছি যে এখানে ধরো তোমার ক্যাপিটাল এ আছে, এখানে ক্যাপিটাল এ স্মল এ, এটা হচ্ছে স্মল এ। এই 3 ধরনের অর্গানিজম আছে, মানে 3 ধরনের জেনেটিক স্ট্রাকচার আছে অর্গানিজমের মধ্যে। তো এমন কিছু এনভায়রনমেন্ট সৃষ্টি হলো, তো সেখানে কি হলো যে এই যে মাঝে যে অর্গানিজম যে ইন্ডিভিজুয়াল গুলো প্রেজেন্ট আছে, মানে যাদের মধ্যে ক্যাপিটাল এ স্মল এ জিন প্রেজেন্ট আছে, অ্যালিল প্রেজেন্ট আছে, তারাই সব থেকে বেশি হেল্পফুল হলো সেই এনভায়রনমেন্টে বাঁচার জন্য। তো সেখানে কি হয় যে এই ইন্ডিভিজুয়াল গুলোর
সংখ্যা বেড়ে যায় আস্তে আস্তে। সেটাকে বলা হয় হচ্ছে স্টেবিলাইজিং সিলেকশন। আর ডিসরাপটিভ সিলেকশনে কি হয় যে ধরো এটা হচ্ছে পপুলেশনটা, এর মধ্যে এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল এ স্মল এ আর এখানে হচ্ছে স্মল এ প্রেজেন্ট আছে। ডিসরাপটিভ সিলেকশনে কি হয় যে এই ক্যাপিটাল এ আর স্মল এ এই জিনোটাইপ যুক্ত অর্গানিজম বা এই জিনোটাইপ যুক্ত ইন্ডিভিজুয়ালরা সব থেকে বেশি সার্ভাইভ করতে পারে। তখন কি হয় যে এই গ্রাফটা এরকম ভাবে চেঞ্জ হয়। তো এই ধরনের সিলেকশনে হয় যে ডিসরাপটিভ সিলেকশন বলা হয়। তো এদের অনেক এক্সাম্পল দিয়ে আমাকে বোঝাতে হবে। এটা নেক্সট দিনই করাবো, ঠিক আছে? আজকে এই হ্যাঁ, অবধিই থাকুক।